জান্নাতকে পেতে লিখেছেন নিম আহমদ। পর্ব ৪৫। এরমের বাগদানে অনুষ্ঠান তারফরখানের লনে আয়োজন করা হয়েছে। ফাংশনটা মহিলাদের জন্য, পুরুষদের বসার আয়োজন বাইরে আলাদা করা হয়েছে। কিন্তু তৈরি হওয়ার সময় হ্যাঁ জানতো এই ধরনের অনুষ্ঠান কখনোই পুরোপুরি আলাদা হয় না, যেমনটা দাবার ভাইয়ের বিয়ের সময় হয়েছিল। নামকা বাস্তে মহিলাদের অংশ আলাদা, কিন্তু ওয়েটার, ভিডিওগ্রাফার, কাজের অজুহাতে ঘোরাঘুরি করা কাজিনরা সবাই আসা যাওয়া করবে। তাহলে বাকিদের আলাদা বসিয়ে রাখার মানে বাকি কে জানে। আর এই ধরনের বিয়ে শাদীকে পৃথকীকৃত নামে আখ্যা দেওয়ার দ্বিচারিতা কেন করা হয়? সমাজের সেই মানদণ্ড যার দিকে কেউ প্রশ্ন তুলতে পারে না। তার ২২ বছরের জীবনে সে কখনো কোনো সম্পূর্ণ পৃথকীকৃত বিয়ের অনুষ্ঠান দেখেনি। তাই কঠোর নিয়ম যে এঙ্গেজমেন্টের দিন ছেলেটা আসবে না, আংটি পরাবে হবু শাশুড়ি। কিন্তু একই সময় পরিবারের যেসব ছেলের কাজিন কাজের অজুহাতে এদিক ওদিক ঘুরে বেড়াবে তাদের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। বাইরে গেলে সে আবায়া নিত, নিয়ম অনুযায়ী এখানেও সেটা নেওয়া উচিত। কিন্তু বাগদানের এই অনুষ্ঠানটা নামমাত্র মহিলাদের জন্য। ছেলেরা ছিল, তবে একটু দূরে। এটা পুরোপুরি ছেলে মেয়েদের একসাথে মিশ্র অনুষ্ঠান না। আবার মূল উদ্দেশ্য সৌন্দর্য ঢেকে রাখা, মুখ ঢেকে রাখা। তো এই কাজটা নিজের পোশাকের মাধ্যমেও করা যায়। তাই আজ সে আবায়া নিল না, বরং এমন এক পোশাক বেছে নিল যা আবায়ের বিকল্প ও সমতুল্য। কাঁচা আপেলের সবুজ রঙের লম্বা ফ্রক, নিচে ট্রাউজার, আর এই জামার হাতা হচ্ছে কবজি পর্যন্ত। এক নামকরা ব্র্যান্ডের পোশাক এটা। সঙ্গে ছিল নেটের ওড়না, কিন্তু সে আলাদা করে বানিয়ে নিয়েছিল একটি বড় পুরো শরীর ঢেকে দেওয়া ওড়না, সেটিও কাঁচা আপেলের রঙের। ওড়না এমনভাবে নিল যাতে গলার নকশা ঢাকা পড়ে যায়। মুখের চারপাশেও এমনভাবে জড়িয়ে রাখলো যে কপালের অনেকটাই ঢেকে গেল, কানও দেখা গেল না। সবচেয়ে সুবিধার হলো যদি হঠাৎ সামনে কোনো পুরুষ পড়ে, তাহলে সে কেবল ২ আঙুল দিয়ে ওড়নাকে সামান্য উপরে টেনে মুহূর্তেই নিকাব করে ফেলতে পারবে। এইভাবে আবার ছেড়েই সৌন্দর্য আড়াল হলো, নিকাবও হয়ে গেল, আবার সুন্দর পোশাকও পরা হলো। সে বসলো একদম কোণার একটি টেবিলে। মঞ্চে গোলাপি ফুলে সাজানো ব্যাকড্রপে গোলাপি পোশাকে সজ্জিত ইরম সোজা হয়ে বসে আছে, তার মাথা উঁচু, চোখ নিচে। হ্যাঁ জানে, ইরমকে জোর করে বসানো হয়েছে। এই অনুষ্ঠান ইরমের জন্য আনন্দের নয়। সামনে তার হবু শাশুড়ি ইরমের আঙুলে আংটি পরিয়ে দিচ্ছে। একজন ভিডিওগ্রাফার ভিডিও করতে ব্যস্ত, কে জানে এখানে তার ইসলামের এটা কি ধরনের অবস্থা। ওয়েটার, ভিডিওগ্রাফার এরাও তো এখানে পুরুষ, অথচ এদের নিয়ে কারো আপত্তি নেই। কিন্তু নারীদের পোশাক, পর্দা, আচরণ নিয়ে অসীম প্রশ্ন। সামাজিক মানদণ্ডে এই দ্বিমুখিতা তাকে যেন ছুঁড়ে ফেলতে লাগলো ভেতরে ভেতরে। হিজাব কেবল এক টুকরো কাপড় নয়, এটা সম্পূর্ণ আলাদা এক জীবন প্রণালী। আর এই জীবনকে যাপন করা এত সহজ নয়, এটা সে খুব দ্রুত বুঝে ফেলেছে। তুমি ওরা মাথায় কেন দিলে? গলার নকশা তো কিছুই দেখা যাচ্ছে না, আর মুখ থেকে তো সরাও। ক্যামেরাম্যান ভিডিও করছে, তাই হ্যাঁ মুখ থেকে আড়ালে ঘাড় ঘুরে বসেছে। ফাতেমা একটু দেরিতে এগিয়ে এলেন। তিনিও সাথের মহিলার সঙ্গে মিলে হ্যাঁকে দেখে বিস্ময় প্রকাশ করলেন। সরাতে পারবো না লেডিস, আমি এখন মেকআপ করি, সে ভদ্রভাবে জবাব দিল। কিন্তু তারপর কেন? আরে ফাংশন তো কিছু হয় না। কিছু হয় না? আমার কাছে জিজ্ঞাসা করো কত বড় ফিতনা হয়। এবার হ্যাঁ মন খারাপ হতে লাগলো। হিজাবের জন্য নয়, মানুষের আচরণই তাকে ক্লান্ত করে ফেলেছে। হে আল্লাহ, মানুষ চুপ থাকতে পারে না কেন? এত প্রশ্ন করে কেন? সাহেরি, সানা আর আসজিয়াদের বোনেরা এখন নাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদের কেউ থামাচ্ছে না। স্লিভলেস পোশাকে থাকা মেয়েদের নিয়ে কারো কোনো আপত্তি নেই, কিন্তু এক হিজাবি মেয়েকে নিয়ে সবার এত সমস্যা কেন? মানুষ কি ভেবেছে? তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি, আর তাদের পরীক্ষা নেওয়া হবে না। সে নিজের কান্না ভেতরে চেপে রাখলো। মেয়েরা নাচের পজিশন নিয়ে দাঁড়ালো। ভিডিওগ্রাফারের ক্যামেরা রেকর্ড করার জন্য তৈরি। হ্যাঁ মুখ ঘুরিয়ে নিল। তার বুকের ভেতর যেন কিছু কেঁপে উঠল। সে কাউকে মানা করতে পারছে না, কেউই তার কথা শুনবে না। বিপর্যয়, বিপর্যয় কত কাছে, আর সবাই কত বেখবর। হ্যারাক্লিটাসের চিরন্তন আগুনের শিখা, আলো, জ্বলন্ত কয়লা,
মানুষ নিজেই নিজের জন্য কি কি অর্জন করে নেয়, আর স্মৃতিগুলো কি অদ্ভুত হয়। যখন বান্দা অন্ধকার থেকে আলোয় আসতে শুরু করে তখনই সবকিছু বোধগম্য হতে শুরু হয়। আর মনে পড়তে লাগলো শরিয়া অ্যান্ড লতে দ্বিতীয় সেমিস্টারে উসুল আল দিন ডিপার্টমেন্টের এক প্রফেসর ডক্টর আব্দুল বারি একবার একটি গল্প বলেছিলেন। আজ সেই গল্প সম্পূর্ণ স্পষ্ট হয়ে হ্যার মাথায় ভেসে উঠল। তিনি বলেছিলেন, যখন আমার মেয়ের বিয়ে ঠিক হলো তখন আমি তাকে বলেছিলাম, মা ভিডিও ফটো সেশন করো না। কিন্তু সে আমার উপর খুব ক্ষুব্ধ হলো। সে আমার সাথে ঝগড়া করতে লাগলো। বলল, আব্বা সারা জীবন পর্দা করেছি, আপনার সব কথা মেনেছি, এখন আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনে আমাকে কেউ বাধা দেবেন না। আমি চুপ করে গেলাম। জোর করিনি, কারণ আমি জবরদস্তি করে কিছু করানো পছন্দ করি না। বিয়ে হলো, তাই শ্বশুর বাড়ি পুরো ফটো সেশনের ব্যবস্থা করে রেখেছিলাম। আমি কিছু বললাম না। বিয়ের চতুর্থ দিন আমি আমার ঘরের চেয়ারে বসেছিলাম। তখন মেয়ে এসে আমার পায়ের কাছে বসে নিঃশব্দে কাঁদতে লাগলো। আমি অনেক চেষ্টা করলাম জানতে চাই কি হয়েছে, কিন্তু সে কিছুই বলল না। শুধু এটাই বলল, আব্বা আপনি ঠিকই বলেছিলেন। সেই দিন থেকে আমার মেয়ের চোখের সেই অশ্রুবিন্দু আমার বুকের ভেতর গেঁথে আছে। তারপর থেকেই ভাবি, আমরা খুশির দিনে আল্লাহকে কেন অখুশি করি। যখন ডক্টর আব্দুল বারি এই ঘটনা বলেছিলেন, হ্যাঁ দেখেছিল কিছু হিজাবি মেয়ে চোখ বেয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ছিল। তখন সে কাঁদছে কে ভেবেছিল। তারা কাঁদছে কেন? আজ সে বুঝেছে কেন তারা কাঁদছিল। ফাংশন শেষ হতে হতে হ্যাঁ মন পুরো বীতশ্রুত হয়ে গেল। রাতে রুমে ফিরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কানের দুল খুলতে গিয়েও মন খারাপ করে রইল। কাঁচা আপেলের সবুজ রঙের সেই ওড়নাটা কাঁধে চুল খুলে সামনে রাখা, তার বাহারেও তার কোকড়ানো চুলের ছুটি হের মতো ওইভাবে সামনে এনে রাখত। ওই দুই বোন ফোন কেন ধরছে না কে জানে, মেলেরও জবাব দিচ্ছে না। ঠিক আছে, এখনো 2 সপ্তাহ আছে, নিজে গিয়ে জিজ্ঞাসা করে আসবে। হ্যাঁ নিজের মনেই ভাবলো। দরজায় কর্নারের শব্দ হলো। হ্যাঁ চমকে উঠে দরজা খুলো। সামনে জিহান দাঁড়িয়েছে। তার পায়ে পান্না রঙের কুর্তা, ফিকে সোনালি সালোয়ার। কোত্থেকে কুর্তা কিনে এনেছে কে জানে, কিন্তু সুন্দর লাগছে। হাতের ভাঁজ তার স্বভাব মতো কোণের পর্যন্ত গুটিয়ে হাতে দুটো মগ নিয়ে দাঁড়িয়েছে। কফি খাবে? সে আবার সেই বন্ধু সুলভ জিহান সিকান্দারের মতন আচরণ করছে। আমি ঘুমানোর আগে কফি খাই না বলেই হ্যাঁ নিজের কণ্ঠের শীতলটা টের পেল। তারপর একটু থেমে জোর করে সামান্য হেসে বলল, হ্যাঁ তবে যদি ইস্তানবুলের সেরা শেফ মেকানিক আর কার্পেন্টার বানিয়ে থাকে তাহলে অবশ্যই খাবো। একটা শব্দ যোগ করতে করতেও তুমি বাদ দিলে, ক্রিমিনাল। জিহান হেসে বলল, আর হ্যার মুখের হাসি মিলিয়ে গেল। আমার কি সত্যি সেই শব্দটা যোগ করা উচিত? আমরা কি ব্যাপারে কথা বলতে পারি? 2 সপ্তাহ পরে অবশেষে তার মনে হয়েছে যে এবার এই বিষয়ে কথা বলা দরকার। ঠিক আছে, ছাদের উপরে যাই। হ্যাঁ কানে দোর খুললো না। এগুলো মুক্তা বসানো ছোট্ট দোল, জিহানের দেওয়া মুক্তা। সে যদি সত্য কথা না বলে তাহলে সে মুক্তা কিভাবে পেল? 2 সপ্তাহ ধরে হ্যাঁ এই প্রশ্নটাই ভেবেছে। অদৃশ্যভাবে হলো হ্যাঁ আব্দুর রহমান পাশার কথার সাথে একমত যে মুক্তাগুলো সত্যিই আসল, কিন্তু জিহানের হয়তো মনেও নেই যে এগুলোই সেই মুক্তা। ছাদটা অন্ধকার, দূরে নিচের কলোনির লাইটগুলো ঝিলমিল করছে। দুজনে গিয়ে নকশা করে দেয়ালের পাশে দোলনায় বসলো। হালকা হালকা দুলছে দোলনাটা, কিন্তু তারা বসতেই সেটা থেমে গেল। হ্যাঁ কফির মগ ঠোঁটে নিয়ে চমক দিল। হ্যাঁ ভালো হয়েছে, ইস্তানবুলের সেরা শেফ মেকানিক আর কার্পেন্টার বানিয়েছে তো তাই। ও, তুমিও ক্রিমিনাল শব্দটা যোগ করলে না, কারণ আমি অপরাধী নইও। আমার ওপর তোমার বিশ্বাস আছে? আছে। হ্যাঁ ভাবার জন্য এক মুহূর্ত সময় না নিয়ে উত্তর দিল। সামনের দেয়ালে আবার টবের ওপর ওদের দুজনের ছায়া পড়ছে। গাছের ডালপালায় সেসব ছায়া অদ্ভুত সব অবয়ব তৈরি করছে। ঠিক আছে, তাহলে তুমি বলো, সেদিন যে ব্যক্তি আমার সাথে ছিল তাকে তুমি কিভাবে চিনো? আব্দুর রহমান পাশা, আমাতুল্লাহ হাবিব পাশার ছেলে। হ্যাঁ আন্নার পুরো নাম বলতেই জিহান চমকে হ্যাঁকে দেখতে লাগলো। হ্যাঁ, তুমি কিভাবে? লম্বা গল্প শুনবে? সে উদাস ভেবে কান ঝাঁকিয়ে জানতে চাইল। হ্যাঁ সামনের দেয়ালের দিকেই তাকিয়ে রইল। সে দেয়ালের দ্বিতীয় ছায়াটাকে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে ইশারা করতে দেখলো। হ্যাঁ বলতে শুরু করলো,
নিজের ছায়ার মুখ নড়তে দেখল না। মুক্তোর দুলের হালকা ঝলকও দেখা গেল না। দেখা যাচ্ছে কেবল 5 মাস ধরে ভেতরে চেপে রাখা দুশ্চিন্তা, কষ্ট, যন্ত্রণা, ভয়, এসবের একটু অংশ সে নিজের সাথে ভাগ করেছিল, আর এখন জিহানের সাথে পুরোটাই ভাগ করে নিল। সেবাঞ্চি থেকে মেইল আসে রাতে, যখন প্রথমবার ফুল এসেছিল। তারপর সেই রাত থেকে শুরু করে ইস্তিকলাল স্ট্রিটের সেই দিনের শেষ মুহূর্ত পর্যন্ত সবকিছুই হ্যাঁ বলল। জিহান একদম চুপচাপ সব শুনল। হ্যাঁ যখন ইস্তিকলাল স্ট্রিটে কফি শপের পাশের চেহারায় কফি শপের ঘটনা বলল, তখন জিহান চুপচাপ শুনতে শুনতে শুধু একবার জানতে চাইল, আচ্ছা তুমি পাশাবের ওপর কফি ছুঁয়ে দিলে? জিহান যেন খুব বিস্মিত হয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি তাকে পাশাবে কেন বলো? সবাই তো তাকে পাশাবে ডাকে। মিস্টার পাশের খুব শখ নিজেকে মিস্টার বলে ডাকাতে। ফাঁকা কফির মগ দুটো নিচে মেঝেতে পড়ে রইল। দেয়ালে দুজনের ছায়া ও বাবাই চুপচাপ বসে যেন পুরো গল্পটাই তারা শুনেছে। গাছের পাতাগুলো যেন মনোযোগ দিয়ে স্থির হয়ে আছে। হ্যাঁ যখন থামলো, তখন জিহান কিছুক্ষণ চুপ থেকে ভেবে বলল, মানে সে তোমার ব্যাপারে তথ্য জোগাড় করেছে আমাকে ব্ল্যাকমেল করার জন্য? কিন্তু একটা কথা আমি এখনো বুঝলাম না, এত কিছু ঘটলো আর তুমি কখনো তোমার বাবা মাকে কিছু বললে না কেন? তুমি কোনো সাহায্য নিলে না কেন? আমি কখনোই ওদেরকে ওসব বলতে পারতাম না জিহান। এখন তো সব ঝামেলা শেষ হয়েছে, কিন্তু যখন শুরু হয়েছিল তখন আমার তুরস্কে যাওয়ার কথা ছিল। যদি আমি বলতাম তাহলে তারা আমার ফোন নিয়ে নিত আর বাড়ি থেকে বাইরে বের হওয়া বন্ধ করে দিত। তুরস্ক যাওয়ার তো প্রশ্নই আসতো না। আর আমি জানতাম যে লোক আমার বাড়ির ভেতরে ফোন রেখে যেতে পারে, আমার ফোনে ট্র্যাকার লাগাতে পারে, তার বিরুদ্ধে আমার আব্বা কিছুই করতে পারবেন না। আর আব্বাকে বলার মানে ছিল তাই ফরকিনকেও বলা, মানে পুরো পরিবারের কেলেঙ্কারি হয়ে যেত। আব্বা তাই ফরকিনকে বলবেন না, এটা হতেই পারে না। আর এতটা সাহসী তো আমি ছিলামই যে নিজের সমস্যা নিজেই সামলাতে পারি। জিহান ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো, সত্যি কথাই বলছো? এক মুহূর্ত চুপ থেকে সে প্রশ্ন করলো, তুমি কি সত্যিই জানতে চাও আমি পাশাবিকে কিভাবে চিনি? দেখো, তুমি না বললেও আমি জেনে নেব। তোমার কাছে আর কোনো অপশন নেই। আল্লাহ আল্লাহ, এত আত্মবিশ্বাস! এই প্রথমবার জিহান হেসে ফেলল। হ্যাঁ, মস্কি হাসলো। আসলে আমি কিছুদিন হোটেল ব্র্যান্ডে কাজ করেছি, তাই ওই তথাকথিত ভাইদের আমি চিনি। ওরা আপন ভাই নয়, ওরা মাফিয়া ভাই, একই মাফিয়া পরিবারের অংশ। আর এদালে যদি আমি ছাড়া আর কেউ জানে যে তার রক্ত সম্পর্কে ভাই নয়, তাহলে সেটা শুধু আমাতুল্লাহ হাবিব পাশা। যাই হোক, আমার সঙ্গে পাশাবের একটু ঝামেলা হয়ে গিয়েছিল, তাই আমি ইস্তিকলাল স্ট্রিটে চলে এলাম। ওই রেস্টুরেন্টটা ওরই, আর যে মহিলাকে আমি নিজের ল্যান্ডলেডি বলি, সেও পাশাবেরই পাঠান লোক। সেই রেস্টুরেন্টের শেয়ার হোল্ডারও। ও রেস্টুরেন্টের কিস্তি নিয়ে আমাকে বিরক্ত করে। এটা আমি মিথ্যে বলেছিলাম, সরি। আসলে সে আমাকে একটা কাজ দিয়েছিল যা আমি করতে পারিনি, ওই কারণেই সেদিন ঝগড়া হয়েছিল। কোন কাজ? হ্যাঁ, চমকে উঠে বলল, সে তার পুরো পরিবারকে বিদেশে সরিয়ে নিতে চায়। এই জন্য তার এই দেশের কিছু জাল ডকুমেন্টস আর নতুন পরিচয় লাগতো। আমি আমার এক বন্ধুর মাধ্যমে সেসব বানাচ্ছিলাম। আর তোমাকে ধন্যবাদ, আমি সেসব কাগজপত্র তৈরি করে দিয়েছি। তার পরিবার তুরস্ক ছেড়ে চলে গেছে। কি? হ্যাঁ, যেন ধাক্কা খেলো। আয়েশার বাহারে চলে গেছে? হ্যাঁ, আর আমি এর বেশি কিছুই জানি না। তাই এই প্রসঙ্গ এখানেই শেষ করো। আর আর তার ভাই, সে কোথায় গেল? আমি জানি না। এখন সে কোথায় আছে কোনো ধারণা নেই। জিহান আনমনে কাজ ঝাঁকালো, যেন সে এই বিষয় থেকে দূরে থাকতে চায়। তারপর হ্যাঁ তাকিয়ে দেখলো দেয়ালে জিহানের ছায়া উঠে দাঁড়িয়েছে। গাছপালার মাথা পেরিয়ে সেই ছায়া পুরো দেয়ালে ছড়িয়ে পড়েছে। সেই ছায়ার ভেতর জিহানের চেহারা খুঁজে পেতে চাইল, কিন্তু পারল না। কতটা সত্য, কতটা মিথ্যে, সবই ছায়ার মধ্যে গুলিয়ে মিলিয়ে গেল। তুমি এসব কি করে বেড়াচ্ছ জিহান? আমার পুরো বিশ্বাস আছে তুমি কোনো ক্রিমিনাল নাও, কিন্তু প্লিজ এদের মতো লোকদের সঙ্গে সম্পর্ক রেখো না। যেভাবে আপনি আদেশ করবেন। দেয়ালে পড়া ছায়াটা যেন মৃদু হেসে উঠল। হ্যাঁ দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল। তার সব কথা শোনার পরও জিহান নিজের পক্ষ থেকে অনেক কিছু চেপে গেল। আর আয়েশা বাহারে, ওরা কোথায় চলে গেল? ওরা দুজন আগে পিছিয়ে সিঁড়ি দিয়ে নামছিল। ঠিক তখনই হ্যাঁ চোখে পড়ল আব্বা লঞ্চে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছেন। না, শুধু জিহানের দিকে তাকিয়ে আছেন। জিহান, জি মামু। জিহান শান্তভাবে হেঁটে এগিয়ে গিয়ে সিঁড়ির নিচে আব্বার সামনে দাঁড়ালো। তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আব্বাকে ভীষণ গম্ভীর লাগছে। হ্যাঁ সিঁড়ির প্রথম ধাপে দাঁড়িয়ে রেলিং ধরে সব দেখতে লাগলো। জি, আমি শুনছি।
রোহেলের সঙ্গে তোমার যোগাযোগ আছে, এটা আমি জানি, কিন্তু এমন কিছু কি আছে যে তুমি আমাকে বলতে চাও যে আমি জানি না? জিহান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর না সূচক মাথা নেড়ে বলল, না, আমি এই ব্যাপারে জড়াতে চাই না। মানে কিছু আছে মামু, আমি কখনো অন্যের বিষয়ে হস্তক্ষেপ করি না, তাই নীরবে থাকবো। হ্যাঁ, আপনি চাইলে অন্যদের কাছ থেকে খোঁজ নিতে পারেন। খোঁজ নিয়েছিলাম, শুধু তোমার কাছ থেকে নিশ্চয়তা চাইছি। যাই হোক, আমি আমার উত্তর পেয়ে গেছি, তুমি এখন বিশ্রাম করো। তিনি জিহানের কাজ চাপের সামনে এগিয়ে গেলেন। হ্যাঁ, লক্ষ্য করলো আব্বার মুখের গম্ভীরতা ও অস্বস্তি আগের চেয়েও গভীর হয়ে উঠল। জিহান আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল, কারণ তার ঘর ওপরে। হ্যাঁ, তখনও সিঁড়ির ধারে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? জিহান হালকা করে কাজ ঝাঁকালো। জবাব তুমি নিজে থেকেই জেনে যাবে, এখন মাথায় বাড়তি চাপ দিও না, ঘুমাও। জিহান নিজের ঘরের দিকে চলে গেল। ছেলেটা মিলিয়ে গেল, আলো স্থির হয়ে রইল। হ্যাঁ, বিভ্রান্ত হয়ে নিজের ঘরে ফিরে এলো। জিহান সিকান্দারের সঙ্গে থাকা মানেই অনেকগুলো রহস্যের মাঝখানে থাকা এবং ধৈর্য নিয়ে তাদের উন্মোচিত হওয়ার অপেক্ষা করা। সে মাথা ঝাঁকিয়ে সব চিন্তা দূর করে আয়েশাকে ইমেল লিখতে বসলো। জিহান ঠিকই বলেছিল, সে জেনে যাবে, কিন্তু হ্যাঁ, ধারণা ছিল না এত দ্রুত জানতে পারবে। সেই রাতে অর্ধনিদ্রায় ডুবে থাকা হ্যাঁকে হঠাৎ সাবিন ফুপু উদ্বিগ্ন হয়ে ঝাঁকিয়ে তোলেন। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ওঠো। হ্যাঁ হড়বড়ে উঠে বসে গেল। সে বুঝতে পারলো না কি হচ্ছে। তোমার আবার হার্ট অ্যাটাক হয়েছে, চলো হাসপাতালে যেতে হবে। হ্যাঁ ফ্যাল করে ফুপুর দিকে তাকিয়ে রইল। জীবন আবার যেন সে ইস্তিক্লাল স্ট্রিটের রাতেই ফিরে গেল। তার সামনে ডিজে মাটিতে পড়েছিল, কারো জুতো ডিজের চশমার কাচের উপর পড়েছিল। ক্র্যাক করে শব্দ হয়ে কাঁচ ভেঙে গিয়েছিল। সে আওয়াজ ছিল কাঁচ ভেঙে যাওয়ার, সে আওয়াজ ছিল জীবনের সুতো ছিঁড়ে যাওয়ার। সুলেমান সাহেবের তীব্র ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। এখন তিনি সিসিউতে, কার্ডিয়াক কেয়ার ইউনিট ভর্তি আছেন এবং তার অবস্থা মোটেও ভালো নয়। বাকিরা কোথায় আছে হ্যাঁ কিছুই জানা নেই। সে শুধু দুই হাত দিয়ে মাথা চেপে ধরে হাসপাতালের বেঞ্চে বসে কান্না করছে। করিডোরে কে যাচ্ছে কে আসছে তার কোনো হুঁশ নেই। সে আবার যেন ফিরে এসেছে তাকসিম ফার্স্ট এড হসপিটালে, সেই বরফ ঠান্ডা মৃত্যুর মতো নীরব করিডোরে। উনি এখন আগের চেয়ে ভালো আছেন, বিশ্বাস করো, তিনি ঠিক হয়ে যাবেন। জিহান এসে হ্যাঁ পাশের বেঞ্চে বসে পড়ল। রাত থেকে এই পর্যন্ত সব কাজ দৌড়াদৌড়ি সমস্ত কিছু জিহানই সামলাচ্ছে। তাইও অন্যান্যরা তো সকালে এসেছে এবং ততক্ষণে পুরো পরিবার জেনে গেছে সেই কারণটাও, যা আবার অসুস্থতার জন্য দায়ী। রোহেল বিয়ে করে ফেলেছে। ঠিক আছে, অনেক ছেলে আমেরিকায় গিয়ে বিয়ে করে, সবার বাবার যে হার্ট অ্যাটাক হয় এমন না, কিন্তু রোহেল 2 বছর আগে বিয়ে করেছে। আর সবচেয়ে বড় কথা, সে বিয়ে করেছে এক নেপালি বৌদ্ধ মেয়েকে। আব্বা আপাত দৃষ্টিতে উদার, কিন্তু নিজের মূল্যবোধ এবং ধর্মীয় সীমারেখার প্রতি তার অগাধ সম্মান। রোহেলকে নিয়ে তিনি কত স্বপ্ন দেখেছিলেন, তার জন্য কত গর্ব ছিল। রোহেল যদি অন্তত একবার বলতো, কিন্তু সেসব সিদ্ধান্ত নিজেই নিয়ে নিল। হয়তো সে জানতো বাবাকে বলে কোনো লাভ হবে না, কারণ মেয়েটি বৌদ্ধ, মুসলিম তো নয়, এমনকি সে কিতাবীদের মধ্যেও পড়ে না। এরকম বিয়ে ধর্মীয় দৃষ্টিতেও বৈধ না। মেয়েটি মুসলিম হতে রাজি ছিল না, আর রোহেন তাকে ছাড়তে রাজি ছিল না, তাদের নিজেদের সীমা ত্যাগের জন্য। আব্বার দুঃখ আলাদা। জিহানের কাছ থেকে নিশ্চিত হওয়ার পর আব্বা রোহেলকে ফোন করেন এবং কথা বলতে বলতে রাগে উত্তপ্ত হয়ে ওঠেন। শেষ পর্যন্ত আলোচনা বাবা ছেলের কঠোর ঝগড়া করেন। রাগের মাথায় আব্বা তাকে কঠিন কটু কথা বলেন এবং সম্পর্ক ছিন্ন করে দেন। কিন্তু ফোন কলের লাইন ছিন্ন হওয়ার আগে তিনি ঢলে পড়েন। ফুপু আর ফাতিমা এই পুরো ঘটনার সাক্ষী ছিলেন। কে জানে কেন হ্যাঁ ঘুমিয়েছিল। যখন আমি রোহেলের বাসায় ছিলাম তখন মেয়েটি আমাকে খুব ভালো ট্রিটমেন্ট দিয়েছিল। ওরা কিছু বলেনি, কিন্তু আমি তখনই জেনে গিয়েছিলাম ওদের মধ্যে কি চলছে। তার 1.5 বছর পর ওর আনুষ্ঠানিকভাবে বিয়ে করে। এটা আমাকে পরে আমেরিকায় থাকা এক বন্ধু জানায়। এরকম বিষয় কতক্ষণ গোপন থাকে। মামু শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে খবর পেয়ে গেছেন। হ্যাঁ ভেজা চোখে মাথা 2 হাতে চেপে সব শুনল। রোহেল বা তার স্ত্রী প্রতি হ্যাঁ কোনো আগ্রহ নেই। তার শুধু আব্বার জন্য চিন্তা হচ্ছে 2.5 মাস আগের ঘটনা কি আবার ফিরে আসবে? সে কি আবার কোনো প্রতীকী ঘ্রাণে কোনো এক ভালোবাসাকে হারাতে চলেছে? অবশেষে যখন অনেক কষ্টে তাদের আব্বার কাছে যাওয়ার অনুমতি মিলল, তখন তিনি আদৌ ঘুমে রয়েছেন। হ্যাঁ আব্বার পাশে বসে নীরবে কাঁদতে লাগলো। তার চোখ শুকিয়ে গিয়েছে, কিন্তু সব অস্ত্র তো চোখ দিয়ে ঝরে না, তাই না? যদি আব্বার বন্ধু জিসান আঙ্কেল সেই সময় এসে না পড়তেন,
তাহলে হয়তো তার চোখের পানিও আর থামানো যেত না। কিন্তু সবার সামনে সে নিজেকে শক্ত প্রমাণ করতে চায়। ফাতিমা প্রায় ভেঙে পড়েছেন, কিন্তু সাবিন ফুপু অবিশ্বাস্য ধৈর্যে সব সামলাচ্ছেন। সুলেমান খুব শক্ত মানুষ বেটা, চিন্তা করো না, একদম ঠিক হয়ে যাবে। জিসান আঙ্কেলকে বিদায় দিতে যখন ফাতিমার সাথে বাইরে বেরোলো, তখন তিনি সান্ত্বনা দিতে দিতে বললেন, জিসান আঙ্কেল আবার সবচেয়ে ভালো বন্ধু। তাকে খুব ভালো করে চিনত না, কিন্তু ফাতিমা জানতেন। তার সাথে তার মেয়ে রয়েছেন, 15-16 বছরের মেয়েটির নাম রিজা, যার বয়সের তুলনায় মানসিক ও শারীরিক বিকাশ একটু কম। একটু অস্বাভাবিক ধরনের মেয়েটি কোকড়ানো চুলে মুখ থেকে মাথা নত করে একটানা পত্রিকার উপর কলম দিয়ে কিছু লিখেই যাচ্ছে। রিজা খুব বুদ্ধিমান মেয়ে। জিসান আঙ্কেল যখন দেখলেন চোখ তার মেয়ের দিকে, তখন হেসে বললেন, ওয়ার্ড পেজেল আর ক্রসওয়ার্ড খেলারও দারুণ আগ্রহ। একটা বড় চার্ট শেষ করতে কয়েকদিন লেগে যায়, কিন্তু শেষ করেই ফেলেন। ম্লান হেসে মাথা নেড়ে শুনল। তিনি তার মেয়েকে সবসময় সাথে রাখেন, হোক বাড়ি কিংবা অফিসে। হয়তো ভালোবাসে, হয়তো উদ্বেগ, অথবা হয়তো দুটোই। তাদের চলে যাওয়ার পর কিছুক্ষণের জন্য বাড়ি ফিরল। বাড়ি জুড়ে নীরবতা, মনে হচ্ছে যেন সবকিছু থেমে গেছে। মাত্রই আবার খুলতে যাচ্ছে, ঠিক তখনই ফোন বেজে উঠল। প্রাইভেট নাম্বার কলিং। সেই ঘটনার পর আজ প্রথমবার মেজর আহমেদ ফোন করেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে কেটে দিল। সে বারবার ফোন করতে লাগলো, কিন্তু মোবাইল বন্ধ করে দিল। সে আর এই মানুষটার সাথে আর কখনো কোনো ধরনের যোগাযোগ রাখতে চায় না, কোনো প্রয়োজন আর তার নেই। আব্বা এখনো হসপিটালে ভর্তি। আজ সাবিন ফুপু আর ফাতিমা আবার সঙ্গে আছেন, তাই আর জিহান বাড়িতে রয়েছেন সন্ধ্যার সময়। কিন্তু আলো তখনও ফুরায়নি। ছাদের দোলনায় বসে আবার গাছগুলোর দিকে তাকিয়ে রয়েছে। আজ ওগুলোর উপর কোনো ছায়া পড়ছে না, তবু গাছগুলোকে আজ যেন আরো মলিন লাগছে। এই বাড়িতে কাছে যত্ন নেওয়া মানুষটি আজ নিজেই যত্ন করার অবস্থায় নেই। ভেতরে ভেতরে খুব করে কাঁদলো। আবার গাছগুলো একা হয়ে গেছে। কেমন আছো? জিহান আস্তে করে তার পাশে বসলো। তোমার সামনেই তো আছি, তুমি কি খেয়েছো? নোর বানো আমার খাবার নিয়ে এসেছিল। তুমি? মুড নেই। এখনো গাছগুলো দিকে তাকিয়ে আছে। জিহান থেকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই থেমে গেল। দেয়ালে ছিদ্র দিয়ে কিছু একটা তার চোখে পড়লো। সে জানতে চাইল, শোনো, ওই মানুষটাকে কে? চুমকে মাথা ঘুরিয়ে তাকালো। দেয়ালে জালের মতো ছিদ্র দিয়ে লনের দৃশ্য তারা পরিষ্কার দেখতে পাচ্ছে। তাইওয়ার বাড়ির ড্রাইভারে দাঁড়িয়ে একজন লোকের সঙ্গে কথা বলছেন। লোকটি কালার স্যুট পরা, হাতে একটা ব্রিফ কেস। তাকে চিনতে পারলো না। জানি না। সে উদাসভাবে কাজ করলো। আমার মনে হয় উনি একজন উকিল। তুমি জানলে কিভাবে? ওনার স্যুটটা তো সাধারণ কালো, উকিলদের স্পেশাল স্যুট তো নয়। কিন্তু টাইটা দেখো, পুরো জেড ব্ল্যাক। এই টাইটা উকিলদের বিশেষ সিগনেচার টাই। জিহান চোখ শুরু করে এদিকে পর্যবেক্ষণ করছে। আর আমার মনে হয় তিনি এখন এদিকেই আসবেন। বিস্ময়ে জিহান এদিকে তাকালো। ওরা তো নিজেদের ড্রাইভওয়েতে দাঁড়িয়েছে। তুমি কি করে বুঝলে তাদের ইচ্ছে কি? ভালো করে দেখো, ফুরকার মামার জুতোর অগ্রভাগ কোন দিকে? গলা বাড়ি নিচে ভালো করে দেখলো। তাই একবার জুতোর অগ্রভাগ খুব সূক্ষ্মভাবে তাদের বাড়ির মাঝের দরজার দিকেই। মানুষ যেখানে যেতে চায় তার পাশে ইচ্ছায় সেদিকে ঘুরে যায়। এখন সেই মানুষ দাঁড়িয়ে থাকুক কিংবা বসেই থাকুক, আর কথা বলার সময় যদি সামনের মানুষটির জুতো তোমার বিপরীত দিকে থাকে, তার মানে হচ্ছে সে তোমার প্রতি বিরক্ত। অজান্তেই নিচে তাকালো। জিহানের কালো ফিতে বাঁধা বুট জোড়া একেবারে সেই দরজার দিকেই ছিল। ওই ফাইলটাতে কি থাকতে পারে? জিহান এখন ভাবনায় ডুবে গিয়ে বলল। আবার দেয়ালের ফাঁক গলে নিচে তাকালো। নিচে আইনজীবী সাহেবের নিজের ব্রিফকেস থেকে একটি ফাইল বের করে তাই আব্বাকে দেখাচ্ছেন। সুলেমান মামা তো কোম্পানির এমডি, তাই না? আর বাকি সবাই শেয়ার হোল্ডার। তার মানে হলো মামুর অসুস্থতার কারণে কিছু কাজ আটকে গেছে, তাই অন্য শেয়ার হোল্ডাররা কিছু কাগজপত্রে তাকে সই করাতে চাইছে। মামুর পাওয়ার অফ অ্যাটর্নি কার কাছে? আমার কাছে। প্রায় অজান্তেই বলে ফেলল। জিহান চমকে গেল। আসলে অনেক আগে আব্বা আমাকে নিজেই অ্যাটর্নি ইন ফ্যাক্ট বানিয়েছিলেন, এবং এটা শুধু এই সময়ের জন্য যে যদি কখনো খোদা না করুক তিনি কাজ করতে অক্ষম হয়ে পড়েন। অর্থাৎ এই মুহূর্তে আমি আসগার অ্যান্ড সন্সের ম্যানেজিং ডিরেক্টরের সাথে কথা বলছি। জিহান হেসে ফেলল। আরে না, আমি তো শুধু অ্যাটর্নি ইন ফ্যাক্ট। আব্বা সুস্থ হয়ে উঠলেই সবকিছু নিজের হাতে সামলে নেবেন, আর যতক্ষণ তিনি সুস্থ হচ্ছেন ততক্ষণ তার ফুরকান সামনে নেবেন। বলতে বলতে নিচে তাকালো।
তাই ফুরকান এখন বোঝার ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে ফাইলের পাতা উল্টাচ্ছেন। সেজন্য তাদের সুলেমান মামুর পাওয়ার অফ অ্যাটর্নি প্রয়োজন, এবং হয়তো তারা সেই কাগজেই তার সই করিয়ে নিতে এসেছেন। জিহান, হতে পারে এটা তাদের কোনো বন্ধু, আর তোমার সব আন্দাজে ভুল। আর যদি আমার আন্দাজ সঠিক হয়, তুমি কি এদের পাওয়ার অফ অ্যাটর্নি নিতে দেবে? হ্যাঁ, দেবো না কেন? তাই ফুরকান তো আবার ভাই। জিহান আফসোসের দৃষ্টিতে হ্যাঁকে দেখলো। ম্যাডাম, একটা কথা বলি, বাবা যখন আর সক্ষম থাকে না, তখন সন্তানদের জন্য জীবন বদলে যায়। আর যে মানুষগুলো তোমার পাশে আছে, ব্যবসা যদি একবার হাতছাড়া হয়ে যায়, কাল তারা তোমাকে এক কোণে কোণঠাসা করে ফেলবে। সবাইকে নিয়ে সন্দেহ করো না জিহান। হ্যাঁ, বিরক্ত হয়ে উঠল। এই তো সেই ফুরকান মামু, যাকে নিয়ে আমরা কথা বলছি, তাই না? নিজের চোখ খোলো। তুমি তোমার বাবার চেয়ার তাদের দিতে পারো না। হ্যাঁ, আর দেখো, ওরা এখানেই আসছে। হ্যাঁ, চমকে উঠল। ওই দুজন মানুষ সত্যিই দ্রুত কদমে মাঝের কাঠের নকশার দরজা দিয়ে এগিয়ে আসছেন। হ্যাঁ, একটু সোজা হয়ে বসলো। জিহানের ঠোঁটে হালকা বিজয়ী হাসি দেখা গেল। কিন্তু জিহান আবার অবর্তমানে তারা ফুরকান ছাড়া ব্যবসা কে সামলাবে? আমার তো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের কিছুই জানা নেই। হ্যাঁ, উৎকণ্ঠায় দাঁড়িয়ে গেল। তেয়াব্বা ঘন্টি বাজালেন। নূরবানু রান্নাঘর থেকে ছুটে গিয়ে দরজা খুলল। তোমার জানা থাকুক বা জানা না থাকুক, তুমি কাউকে তোমার বাবার চেয়ার নিতে দেবে না। নিজের জায়গা কখনো ছেড়ে যেতে হয় না। হোটেল গ্র্যান্ডের উদাহরণ মনে রেখো। এক পাশে জায়গা ছেড়ে দিতেই আরেক পাশে এসে দখল করে ফেলেছিল। জিহান উঠে দাঁড়ালো। দোলনাটা ধীরে ধীরে দুলতে লাগলো। চলো, ওরা ভেতরে ঢুকেছে। হ্যাঁ, এলোমেলোভাবে জিহানের সঙ্গে ছিঁড়িবে নিচে নামলো। তারপর আইনজীবীকে বাইরে রেখে নিজে লঞ্চে এসে দাঁড়িয়ে রয়েছেন, তার হাতে ফাইল। তখনও হ্যাঁ মনে হলো জিহানের অনুমান নিশ্চয়ই ভুল। হ্যাঁ, তারপর গম্ভীর স্বরে ডাকলেন, তোমার আব্বা কি এই অবস্থায় সাইন করতে পারবেন? হ্যাঁ, সেই শেষ ধাপে থেমে গেল। পরিস্থিতি এত সংবেদনশীল হয়ে উঠল যে ক্ষুদ্র একটা প্রশ্ন জোরে আঘাত করছে। এখনও ঠিক তেমনই লাগলো। কিন্তু আবার খোঁজ না নিয়ে শুধু সইয়ের কথা তুললেন। আপনি কি সই করতে চান? হ্যাঁ, সোজা ভঙ্গিতে নেমে এসে তার সামনে দাঁড়িয়ে জানতে চাইল। জিহান খুব আরামে সেই শেষ ধাপে বসলো, যেন কোনো তামাশা দেখতে বসেছে। এইটা তোমার জানার বিষয় নয়। আর বলো তো, সলমান সাইন করতে পারবে কি পারবে না? তার প্রশ্ন করা সহ্য করতে পারলেন না। জিহান হালকা আসলো, কিন্তু হ্যাঁ মনোযোগ তাব্বার দিকেই রয়েছে। না, করতে পারবেন না। ডক্টর তাকে বেশি কথা বলতে নিষেধ করেছেন। সে ইচ্ছা করে এক মুহূর্ত থামল। আপনি আমাকে বলুন তাব্বা, হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারবো। আসলে আমি আব্বার অ্যাটর্নি ইনফ্যাক্ট। তার ফুরকান যেন একটা ঝটকে খেলো। বিস্ময় আর বিভ্রান্তি মিশ্রিত দৃষ্টিতে হ্যাঁ দিকে তাকিয়ে রইলেন। তুমি? সুলেমান তোমাকে কবে অ্যাটর্নি ইনফ্যাক্ট বানালো? অনেক আগেই আব্বা আমাকে ডিউরেবল পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন, আর তার ভিত্তিতে প্রয়োজনে আমি আবার জায়গায় দায়িত্ব নিতে পারি। হ্যাঁ, সবসময় পূর্ণ আত্মবিশ্বাসী। আর এখনও তার ফুরকানের ভারী ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে পুরো স্বাচ্ছন্দ্যতায় সবকিছু তাকে বলে গেল। কিন্তু প্রত্যাশার বিপরীতে তার ফুরকান আচমকে রেগে উঠলেন। মাথা খারাপ হয়েছে সুলেমানের। সে কিভাবে এসব করতে পারে? যা করা তা তো আবার করে ফেলেছেন, কারণ আমি তার মেয়ে, আর আমার উপর তিনি ভরসা রাখেন। হ্যাঁ, শান্ত দৃঢ়। এটা কি ধরনের ঠাট্টা? তাই যেন বিরক্ত হয়ে উঠলেন। এখন সব কাজ কিভাবে চলবে? আমি কি সামান্য সামান্য ব্যাপারে তোমার কাছে এদিকে দৌড়ে আসবো? ও না তাইবা, আমি আপনাদের কাউকে কষ্ট দেব না। কাউকে আসতে হবে না। কাল থেকে আমি নিজেই অফিসে চলে যাব। ইন্টারেস্টিং। শেষ শীতে নিশ্চিন্তে বসে থাকা দর্শক জিহান উৎসুক চোখে ওদের মুখোমুখি লড়াইটা দেখতে লাগলো। সে যেন দুজনকে লড়িয়ে দিয়ে বেশ মজা পাচ্ছে। তুমি তুমি অফিসে আসবে? তুমি ব্যবসা প্রশাসন সম্পর্কে কি জানো? তাই আব্বা চাপা রাগের দমকে তার হাত এমনভাবে তার ছেলে সাথে নাড়ালেন যেন নাকের পাশ থেকে কোনো মাছি উড়িয়ে দিচ্ছেন। কি আসে যায় তাই আব্বা? দাবার ভাই যদি পলিটিক্যাল সায়েন্সে সাধারণ এমএ করে আজ বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য হতে পারেন, তাহলে 2-4 দিনের জন্য আবার চেয়ার আমিও সামলাতে পারবো। তাই আব্বা ঠোঁট শক্ত করে অত্যন্ত কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করলেন। আমাদের খানদানের একটা মেয়ে এখন অফিসে যাবে, লোকজন কি বলবে? তিনি একটু নরম হলেন। যখন সে তার চাচা আর চাচাতো ভাইদের সঙ্গে একই অফিসে যাবে, তখন লোকেরা কিছুই বলবে না। প্রথমবার হ্যাঁ মুচকি হাসল। আজব রেওয়াজ শুরু হয়ে গেছে। তারপর ভ্রু কুচকে পেছনে ফিরলেন আর বড় বড় পা ফেলে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় দরজাটা জোরে শব্দ করে বন্ধ করলেন। কি চমৎকার! জিহান হেসে প্রশংসা সুরে বলে সেই থেকে উঠল। শুধু হাততালিটা দেয়নি, নইলে তার ভাবভঙ্গি এমনই মনে হচ্ছে।
তাই আব্বা আমার সঙ্গে কখনো এমনভাবে কথা বলেনি। হ্যাঁ, এখনো দরজার দিকেই তাকিয়ে রয়েছে। যেখান দিয়ে তিনি বের হয়ে গেলেন, ধীরে ধীরে তিনি আরো খারাপভাবে কথা বলতে শুরু করবেন। শুধু দেখতে থাকো। কিন্তু তিনি ঠিকই বলেছেন। আমি কিভাবে আব্বার সিটে বসবো? তার ব্যবসা সম্পর্কে আমি আসলে কিছু জানি না। এই প্রথম হ্যাঁ চিন্তা হলো। তাই আব্বার সামনে যে বড় বড় দাবি সে করলো, সেই দাবিগুলো কিভাবে সত্যি করবে সে? হঠাৎই যেন দায়িত্বের বোঝা তার কাঁধে চেপে বসলো। হ্যাঁ, সেদিন রাতে যখন তুমি আমাকে সবকিছু বলেছো, তখন তোমার সম্পর্কে আমি দুটো সিদ্ধান্তে পৌঁছেছিলাম। এক, যে মেয়ে কারো সাহায্য ছাড়া এত কিছু একা সহ্য করতে পারে সে ভীষণ শক্ত মেয়ে। হয়তো কয়েক মাস আগে তুমি আমার শক্ত ছিলে না, কিন্তু এখন তুমি শক্ত হয়ে গেছো। ইহার নরম কণ্ঠে বলে ধীরে ধীরে হ্যাঁ সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ এখনো দরজার দিকে তাকিয়ে রয়েছে। দুই, তুমি সেই সাইকো অফিসারের পাজল সমাধান করেছো, যা থেকে আমার মনে হলো তুমি বুদ্ধিমতী, দ্রুত সিদ্ধান্ত নিতে জানো, এবং সাধারণ ছোট্ট বিষয় থেকেও নিজের সমস্যার সমাধান খুঁজে নিতে পারো। বিশ্বাস করো, ব্যবসা সামলাতে ডিগ্রি না, সাধারণ জ্ঞান, ধৈর্য আর শক্ত নার্ভ লাগে। আর এই তিনটাই তোমার আছে। তাহলে ভয় কিসের? হ্যাঁ ধীরে ধীরে দরজা থেকে দৃষ্টি সরিয়ে জিহানের দিকে তাকালো। তুমি কি আমাকে সাহায্য করবে? ভীষণ আশাব্যঞ্জক ভাবনা নিয়ে হ্যাঁ বলল। একদমই না। যা করার একাই করো, আর নিজে করো, কারণ তুমি করতে পারো। দায়সার আচরণ করে জিহান দরজার দিকে চলে গেল। হ্যাঁ হতবাক হয়ে জিহানকে দেখতে লাগলো। এই মানুষটার কাছে সে সাহায্য চাইলো কেন? ভাবলো কিভাবে যে সে সাহায্য করবে? সে তো জিহান, যে সবসময় হ্যাঁকে একা ফেলে রেখে চলে যায়। এখন সে কি করবে? হাত দিয়ে মাথা চেপে ধরে হ্যাঁ সোফায় ঠলে পড়লো। এটা তার আত্মসম্মানের প্রশ্ন হয়ে গেছে। তার সামনে এত বড় মুখ করে কথা বলে এখন সে পিছিয়ে যেতে পারে না। পেছনে যাওয়ার সব পথ বন্ধ। কাল থেকে তাকে সত্যিই অফিসে যেতে হবে, সে জানে। কিছুদিনই তো ব্যাপার। নিজেকেই সান্ত্বনা দিল হ্যাঁ। রাতেই হ্যাঁ আব্বাকে দেখতে গেল। ফাতেমা কাছে না থাকায় সে আব্বার হাত সাবধানে ধরে নরম স্বরে তার সিদ্ধান্ত জানালো। সব কথা শুনে আব্বার ফ্যাকাশে ঠোঁটে এইটুখানি হাসি ফুটলো। বাকি সাহেবের সঙ্গে দেখা করে নিও, ওই তোমাকে পুরো কাজ বুঝিয়ে দেবে। ক্লান্ত দুর্বল কণ্ঠে আব্বা শুধু এতটুকুই বলতে পারলেন। আর জিসান আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, কোনো সাহায্য প্রয়োজন হলে তাকে বলবে। তারপর তিনি চোখ বন্ধ করলেন। রোগ একমাত্র জিনিস না যা মানুষকে ভেঙে ফেলে, দুঃখই বেশি আঘাত দানকারী হয়। আব্বাও ভেতর থেকে ভেঙে গিয়েছেন। রুহেলের ওপর হ্যাঁ আগের চাইতে বেশি রাগ উঠল। ফাতেমার সামনে এলে হ্যাঁ সরাসরি শুধু বলল, কাল আমি আব্বার অফিসে যাব। ফাতেমা বিস্ময়ে তাকালেন। কেন? আব্বা বলেছেন। আচ্ছা, আপনি এসব ব্যবসার কথা আব্বার সাথে এখন বলবেন না, ডক্টর মানা করেছেন। হ্যাঁ এড়িয়ে চলে গেল। সে ফাতেমাকে জানে, তার জানা হয়ে গেছে যে তার সিদ্ধান্তে ফাতেমা একদম খুশি নয়। সত্যি কথা বলতে হ্যাঁ নিজেও খুশি নয়। সে নিজেও এসব চায়নি। এইসব জিহানের জন্য ঘটেছে। সে হ্যাঁকে ফাঁসিয়ে দিয়ে নিজে পেছনে সরে গেছে। সালমান সাহেবের অফিস চোখ ধাঁধানো রাজকীয়ভাবে সাজানো। ধূসরের নেভি ব্লু থিমে ঝকঝকে সাদা মার্বেল টাইলস, দামি পর্দা, রাজকীয় আসবাব, আর মাঝখানে সে উঁচু কালো ঘুরেমান চেয়ার তো ভাবই আলাদা। হ্যাঁ এখন ঠিক সেই চেয়ারটাতে বসে আছে। নিজের কালো সিল্কের আবায়া ঢাকা দুই কোনো চেয়ারের হাতও দৃঢ়ভাবে চেপে। এক হাতে থাকা প্লাটিনামের রিং আঙুলে ঘোরাতে ঘোরাতে হ্যাঁ হেলান দিয়ে গভীরভাবে বাকি সাহেবের ব্রিফিং শুনছেন। নিখুঁতভাবে পড়া নিকাবের আড়াল থেকে তার চোখ দুটো ধারালো মনোযোগে সূক্ষ্মভাবে সংকুচিত হলো। বাকি সাহেব বয়োজ্যেষ্ঠ, নিরীহ এবং ভদ্র প্রকৃতির মানুষ, এবং এখন সর্বোচ্চ আন্তরিকতায় তার বাবার কনস্ট্রাকশন কোম্পানি সম্পর্কে সবিস্তারে বোঝাচ্ছেন। বোর্ড অফ ডিক্টেটর্স, শেয়ার হোল্ডার্স, চলমান প্রজেক্ট, টেন্ডার, সবে হ্যাঁ শুনছে। কিন্তু কিছু ব্যবসায়িক শব্দ তার কাছে খুবই জটিল লাগছে। সে বুঝতে পারছে না। মাঝে মাঝে ব্যবসা সম্পর্কে নিজের অজ্ঞতা নিয়ে তার ভেতরে আফসোস হচ্ছে। সে নিজেকে বোঝাচ্ছে এই আফসোস শুধু কম জ্ঞান হওয়ার জন্য। তাই বলে তাই আব্বাকে যেভাবে চ্যালেঞ্জ করেছে সেটা নিয়ে অনুশোচনা নেই। যদিও সত্যি বলতে ভেতরে ভেতরে সেই চ্যালেঞ্জ নিয়ে তার আফসোস বেশি হচ্ছে। কোম্পানিতে 40% শেয়ার আপনার আব্বার ম্যাডাম। বাকি সাহেব ব্যাখ্যা করলেন 20% ফোরকান সাহেবের, 20% জাহিদ সাহেবের এবং 10% শেঠি সাহেবের। হ্যাঁ প্রথমবার মুখ খুলল, আর শেষের 10%। আর তখনই অফিসের দরজা খুলে গেল। হ্যাঁ চমকে তাকালো, এবং তারপর এক অস্বস্তিকর বিরক্তি মাথা থেকে পা পর্যন্ত তাকে ঠেকে ফেল। কারণ যদি তার একটু আন্দাজ থাকতো যে শেষ 10%-এর মালিক ওয়ালিদ লাঘৌরি হতে পারে, তাহলে সেই অফিসে আজ পাও দিত না। ও, আপনি অফিসে এসেছেন? ওয়ালিদ ঢুকলো তার স্বভাবসুলভ আত্মবিশ্বাসী ও বিদ্রুপময় হাসিনি।
বাকি সাহেব মুখে অপ্রকাশিত বিরক্তির ছায়া পড়ল, তবু তিনি চুপ রইলেন। তো আপনি সুলেমান আঙ্কেলের সিট সামলাবেন? হ্যাঁ, সামনে চেয়ার টেনে ওয়ালিদ পায়ের উপর পা তুলে বসল। তুরস্ক থেকে কি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ডিগ্রি করেছেন? কিন্তু আপনি তো আমাকে বলেছিলেন যে এলএলবি করছেন, তাই না? তার কণ্ঠে তির্যক ব্যঙ্গ, আর সেই রাতের কথা সে ইঙ্গিত দিচ্ছে। এখন এটা পরিষ্কার যে নিকাব পড়া সত্ত্বেও যেভাবে সে হ্যাঁকে মুহূর্তে চিনে ফেলল, তার কারণ নিশ্চয়ই অফিসার স্টাফদের কাছ থেকে সে আগেভাগে হ্যাঁ সম্পর্কে জেনে নিয়েছে। তাই এত আত্মবিশ্বাসের সাথে এত অবাধভাবে অফিসে প্রবেশ করলো, কারণ ওয়ালিদ লাঘোরি সবসময় এভাবেই প্রবেশ করে। তো ম্যাডাম এমডি, আপনার ইচ্ছে কি? এখন কি অফিসে তালিবানাইজেশন শুরু হবে? হ্যাঁ, নীরবের ঠোঁট শক্ত করে তার কথা শুনছিল। সে ডান ভ্রু সামান্য উঁচু করলো। নিকাবের আড়াল থেকেও চোখ দুটোতে যে কড়া প্রশ্ন রয়েছে তা স্পষ্ট দেখা যাচ্ছে। আমি আপনাকে চিনতে পারলাম না, আপনার পরিচয়? বাকি সাহেব, এই ভদ্রলোককে ম্যাডাম এ লাঘোরি সাহেবের চিনেছেন তো অবশ্যই আপনি। আমার মনে হয় না আপনি কোনোদিন আমাকে ভুলতে পারবেন। আমাকে ওয়ালিদ লাঘোরি বলল কে? আর ওয়ালিদ সাহেব, আমার একটা প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ, কণ্ঠে ভারসাম্য বজায় রেখে ওয়ালিদের কথা থামিয়ে সামনে ঝুঁকে দুই হাত টেবিলে রেখে বলল। বিদ্রুপে ভরা ওয়ালিদের কথা মাঝপথে থেমে গেল। ওয়ালিদ সাহেব, আমি কি আপনাকে আমার অফিসে ডেকেছি? ওয়ালিদ হেসে মাথা ঝেঁকালো। ম্যাডাম হ্যাঁ, বরং মিসেস হ্যাঁ। এখন যেহেতু আপনার এখানে কাজ। ওয়ালিদ সাহেব, আমি কি আপনাকে ডেকেছি? এইবার তার কণ্ঠ আরো দৃঢ়, স্পষ্ট, কড়া। ওয়ালিদের ভ্রু কুঁচকে গেল। সুলেমান আঙ্কেলের অফিসে আসার জন্য আমার অনুমতির। ওয়ালিদ সাহেব, আমি কি আপনাকে ডেকেছি? হ্যাঁ বা না, শুধু এই উত্তর দিন। সে বেশ উঁচু কণ্ঠে বলতে বলতে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল। বাকি সাহেবও সম্মানের সাথে উঠে দাঁড়ালেন। এটা তার বাধ্যতার প্রকাশ, আনুগত্যের প্রমাণ। ওয়ালিদের কপালের ভাঁজগুলো গভীর হয়ে গেল। সে দ্রুত দাঁড়িয়ে গেল। সুলেমান আঙ্কেল আমার সাথে এমন ব্যবহার কখনো সহ্য করতেন না। আমি আপনার সাথে এর চেয়েও খারাপ ব্যবহার করতে পারি। বাকি সাহেব, এই ভদ্রলোকের এখন বাইরে যাওয়ার সময় হয়েছে, প্লিজ ওনাকে দরজা খুলে দিন। বাকি সাহেব কিছুটা দোটানায় পড়ে হ্যাঁ দিকে তাকালেন। তারপর ঘোরার জন্য এগোতেই ওয়ালিদ হাত তুলে তাকে থামিয়ে দিল। আমিও দেখে নেব আপনি অফিসে কতদিন টিকে থাকেন। বাকি সাহেবকে সূত্রভাবাপন্ন দৃষ্টিতে দেখে ওয়ালিদ দ্রুত ঘুরে বেরিয়ে গেল। হ্যাঁ, আবার চেয়ারে বসে ইন্টারকমের রিসিভার তুলে নিল। দেখছেন, এই মানুষটাকে যদি আবার আমার অফিসে বিনা অনুমতিতে ঢুকতে দেখি তাহলে আপনার চাকরি যাবে, শুনেছেন? আর হ্যাঁ আসলে কথাগুলো ওয়ালিদ লাঘোরিকে শোনালো। যে তার কথা শেষ হতেই দরজা দিয়ে বেরিয়ে গেল। জি জি ম্যাডাম। আবার সেক্রেটারি ঘাবড়ে গেলেন। বসুন। রিসিভার নামিয়ে হ্যাঁ বাকি সাহেবকে বসতে ইশারা করলো। বাকি 10% সে তারই কাছে আছে ম্যাডাম। বাকি সাহেব আগের জায়গা থেকে কথা শুরু করলেন। এই সময়ের মধ্যে হ্যাঁ কয়েকটা গভীর শ্বাস নিয়ে নিজেকে গুছিয়ে নিল। আগে উবেইলা ঘড়ি অফিসে আসতেন, কিন্তু গত 1 মাস ধরে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে। আরও কয়েকটি বিস্তারিত ব্যাপার বলার পর তিনি আজকে বোর্ড অফ ডিরেক্টরসের সম্ভাব্য মিটিং সম্পর্কে জানালেন। ম্যাডাম, একটা ট্রেড সেন্টারের প্রজেক্ট আছে, আমাদের সেটি পেতে হবে, এবং মানে টেন্ডার নিলাম হবে, আর আমাদের সেই নিলামে জিততে হবে। হ্যাঁ চাপা উত্তেজনায় তার কথার উত্তর দিল। মাঝে মধ্যে অবসর সময় টিভির নাটকে হ্যাঁ এই দৃশ্য বহুবার দেখেছি, যে টেন্ডারে নিলাম হয় এবং বিপক্ষ কোম্পানিগুলো নিলামে অংশ নেয়। কমপক্ষে নির্মাণ ব্যবসা সম্পর্কে এতটুকু ধারণা তার আছে। বাকি সাহেব এক মুহূর্ত চুপ থাকলেন, তারপর মাথা নেড়ে বললেন, না ম্যাডাম, এখানে টেন্ডারে নিলাম নেই। আচ্ছা। হ্যাঁ অস্বস্তি লুকিয়ে মাথা নেড়ে বলল। এবার সে মাঝখানে কথা বলবে না, চুপচাপ শুধু শুনবে। আসলে একটা গ্রুপ ট্রেড সেন্টার বানাতে চায়। তারা যেন বিভিন্ন কোম্পানির আইডিয়া দেখতে চায় যে কার কোম্পানি তাদের জমিটাকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করে উচ্চমানের ট্রেড সেন্টার বানাতে পারবে। যদি আমাদের আইডিয়া অনুমোদিত হয় তাহলে প্রজেক্টটা আমরা পেয়ে যাব। আমি হেড আর্কিটেক্টকে পাঠাচ্ছি, তিনি আপনাকে বিস্তারিত বুঝিয়ে দেবেন। ভদ্রতার সাথে বাকি সাহেব উঠে দাঁড়ালেন। হেড আর্কিটেক্ট রেজওয়ান বেগ সাহেব মাঝবয়সী, বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, কিন্তু তার ব্যবহার এমন যেন তার সামনে কোনো অশিক্ষিত মেয়ে বসে আছে যাকে ব্রিফ করা তিনি নিজের জন্য অপমানজনক কাজ মনে করছেন। ইচ্ছে করে কঠিন কঠিন স্থাপত্য সংক্রান্ত শব্দ ব্যবহার করতে করতে খুব উদাসীন ভঙ্গিতে তিনি নিজের কাজ হ্যাঁকে দেখাতে লাগলেন। এটা ট্রেড সেন্টার, এটা পার্কিং লট, এখানে আমরা এভাবে করবো, ওইদিকে ওভাবে। হ্যাঁ চেয়ারের পিঠে হেলান দিয়ে দু হাত একসাথে জড়ো করা অবস্থায় অত্যন্ত ধৈর্য নিয়ে তার কথা শুনে যাচ্ছে। আপনার তো এসব জানার কথা নয় ম্যাডাম। যাই হোক, দেখুন, এটা তো অসাধারণ প্রজেক্ট প্ল্যান যে বিল্ডিংটা দেখলেই ক্রেতা প্রথমেই গাড়ি এখানে পার্ক করবে।
তারপর নেমে শপিং শুরু করবে। হ্যাঁ, মনে মনে ভাবলো, হ্যাঁ, যদিও আমি কখনো এই মরণ কুয়োতে নিজের গাড়ি পার্ক করবো না। গাড়ির কিছু হলে তো রোহেল আমাকে ছাড়বে না, কারণ সেটা তার গাড়ি। কিন্তু রোহেল তো এখন অনেক কিছুই ছেড়ে দিয়েছে, আর গাড়ি তো জিহানের কাছে। জিহান এখন কি করছে কে জানে। উফ, হ্যাঁ, কাজে মন দাও। হ্যাঁ, মাথা ঝাঁকিয়ে আবার রিজওয়ান বেগের দিকে মনোযোগ ফিরিয়ে আনলো। ডিজাইনের কিছুই তার বোধগম্য হয়নি, কিন্তু এত দক্ষ আর্কিটেক্ট যখন এত প্রশংসা করছেন, তাহলে ডিজাইনটা নিশ্চয়ই খুব ভালো। এতে হ্যাঁ সন্দেহ রইল না। বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং হ্যাঁ প্রত্যাশার চেয়ে অনেক বেশি খারাপ হলো। কনফারেন্স রুমে ঢুকতেই দেখলো লম্বা টেবিলের দুই ধারে সারি সারি চেয়ারে সুটেড বুটেড গম্ভীর মুখের কয়েকজন ভদ্রলোক বসে আছেন। চেয়ারম্যানের চেয়ার ফাঁকা। সে ফাইল নিয়ে দ্রুত ভেতরে ঢুকে খোলা চেয়ারের পাশে দাঁড়ালো। কেউ তাকে সম্মান জানিয়ে উঠে দাঁড়ালো না। সে টেবিলে পার্স রাখলো, চেয়ার টেনে বসে ফাইল খুললো। তারপর মাথা তোলা তাকাতেই দেখলো উপস্থিত সব পুরুষের দৃষ্টি তার দিকে স্থির। তার ফুরকান, জাহিদ চাচা, দাবার ভাই, ওয়ালিদ লেখরি আর কয়েকটি অপরিচিত মুখ। এক মুহূর্তের জন্য তার আত্মবিশ্বাস টলমল করে উঠল। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল, যে মেয়ে এত কিছু একা সহ্য করতে পারে সে খুব শক্ত মেয়ে। সে দ্রুত নিজেকে সামলে নিল। ভূমিকার পর সে তার স্বাভাবিক দৃঢ়তা আর স্পষ্টভাষী ভঙ্গিতে বলতে লাগলো, সুলেমান আসগরের অ্যাটর্নি ইন ফ্যাক্ট হিসেবে তার সুস্থতা ফিরে না পাওয়া পর্যন্ত আমি তার সিট সামলাবো। আশা করি এতে কারোর আপত্তি থাকবে না। আপত্তি তো আছেই, কিন্তু করার বা কি আছে। তাই ফরকিন বিরক্তি আড়াল না করে হাত নেড়ে বললেন, হ্যাঁ, খুব গম্ভীরভাবে তার দিকে ঘুরে তাকালো। জি স্যার, জানি অনেকের আপত্তি আছে, কিন্তু যেহেতু আপনি আমার পাশে আছেন, তাই বাকিদের নিয়ে আমার কোনো ভাবনা নেই। এবার কাজে আসি। হ্যাঁ, এমনভাবে ঘিরে ফেলে তাকে যে তাই না সম্মতি দিতে পারলেন না অস্বীকার করতে পারলেন, এবং হ্যাঁ সরাসরি মিটিংয়ের এজেন্ডায় চলে গেল। হ্যাঁ, ভুল ধারণা ছিল যে ওয়ালিদ আর তার পথে বাধা হয়ে আসবে না, কিন্তু সত্য হলো ওয়ালিদ সহ প্রায় সবাই, এমনকি দাওয়ার ভাইও পুরো সময় জুড়ে সুযোগ পেলেই তাকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করতে লাগলো। ইচ্ছে করে বিভ্রান্তিকর প্রশ্ন আর উত্তর দিলেই ঠোঁট বিকিয়ে ব্যঙ্গ করলো। হ্যাঁ, রাগ হলো, কিন্তু তাকে আজ সেগুলোর ভদ্রমের মতো ধৈর্য দেখাতে হচ্ছে। তবে শেষমেশ তার ধৈর্য ভেঙে গেল যখন দাবার ভাই কটাক্ষ করে বললেন, ম্যাডাম, আপনার তো এলএলবিও শেষ হয়নি, তো একটা কনস্ট্রাকশন ফার্মের জটিলতা আপনি বুঝবেন কি করে? যখন আপনি 4 বছরে 2বার ইংরেজিতে পড়ে বিএ ডিগ্রি করতে পারেন, আর একটা সাদামাটা এমএ ডিগ্রি নিয়ে আজ এখানে বসে আমাকে প্রশ্ন করতে পারেন, তখন আমারও পুরো বিশ্বাস আছে যে আমি খুব তাড়াতাড়ি এই কোম্পানির সব জটিলতা বুঝে নেব। খুব প্রশান্তভাবে কথাটা বলে সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কনফারেন্স রুমে মুহূর্তেই স্তব্ধতা নেমে এলো। দাবার ভাইয়ের মুখ লাল হয়ে উঠল, কিন্তু তার পরোয়া কারণ নেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম বলে নিজের জিনিসপত্র তুলে নিয়ে ঠিক সেই আত্মবিশ্বাসী ভঙ্গিতে বেরিয়ে গেল যে আত্মবিশ্বাসী ভঙ্গিতে সে ঢুকেছিল। সুলেমান আসগরের দাম্ভিক মেয়ে, পেছন থেকে কেউ বলে উঠলো, কিন্তু হ্যাঁ থামলো না। পরশু তার প্রেজেন্টেশন, আর সে জানে যদি সেই প্রেজেন্টেশনে সফলভাবে দিয়ে প্রজেক্টটা অ্যাপ্রুভ করতে পারে, তাহলে এই শোভেনিস্ট লোকগুলোর সামনে প্রমাণ করে দেবে যে সুলেমান আসগরের সিদ্ধান্ত সঠিক ছিল। বিছানায় ল্যাপটপের সামনে বসে কিবোর্ডে দ্রুত হাত চালিয়ে হাত পূর্ণ মনোযোগ দিয়ে কাজে ডুবে আছে। প্রেজেন্টেশনের জন্য সে নিখুঁত প্রস্তুতি নিয়ে যেতে চায়, যাতে কেউ তাকে নিয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে। একটানা কাজ করার কারণে তার হাত ব্যথা করছে, মাথার পেছনেও হালকা টান টান ব্যথা হচ্ছে। তার ইচ্ছে কাজ শেষ করে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, ফাতিমা ডাকতে ডাকতে ঘরে ঢুকলেন। সকালে আব্বাকে বাসায় আনা হয়েছে, তাই সবাই আবার এক ছাদের নিচে আছে। কি করছো? চারপাশে ছড়ানো কাগজপত্র, ফাইল আর ল্যাপটপ দেখে ফাতিমা আফসোসের সাথে মাথা নাড়লেন। এগুলো করার প্রয়োজন কি ছিল? সাইমা ভাবে খুব রেগে আছেন। তোমার তার উপস্থিতিতে নিজেই সব সামলানো দেখে সবাই ভাবে তুমি ওনার ওপর অবিশ্বাস দেখাচ্ছ। আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে আমি আমি আব্বা আমাকে অ্যাটর্নি ইন ফ্যাক্ট নিশ্চয়ই কিছু ভেবে চিন্তেই বানিয়েছেন। হ্যাঁ, স্ক্রিন থেকে চোখ না তুলে উত্তর দিল, আচ্ছা, কাল তো আরসালের ওয়ালিমা, কি পড়বে ভেবেছ? উফ, এই বিষয়গুলো। আব্বা অসুস্থ হওয়ার পর থেকে এসব অনুষ্ঠানে হ্যাঁ কোনো আগ্রহই নেই। আরসাল তাদের সেকেন্ড কাজিন, তবু মেহেদি বা বিয়েতে তারা যায়নি, কিন্তু ওয়ালিমায় যাওয়া এখন জরুরি। কিছু একটা পরে নেব। মিক্স গ্যাদারিং হবে। হ্যাঁ, আঙুলে ব্যথা এখন কবজির দিকে ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, মিক্সডই হবে, কিন্তু প্লিজ সেদিনের মতো ওভাবে ওরা জড়িয়ে নিও না। ফাতিমা কাছে এসে বিছানায় বসে অসন্তুষ্ট কণ্ঠে বললেন, কিন্তু আমি মিক্স গ্যাদারিং তো, তাই নিকাব করতে হবে। হ্যাঁ, এখনো স্ক্রিনে মনোযোগী। সে বুঝতেই পারলো না কোন বিপদকে সেধে দাওয়াত দিয়ে ফেলেছে। নিকাব কেন? হঠাৎ কি হলো তোমার?
ওখানে কাদের সামনে নিকাব করবে? কাজিনের বিয়ে, ওখানে তো সবাই আপনজন। ফাতেমা বিস্ময়ের রাগে অতিষ্ঠ হয়ে পড়লেন। হ্যাঁ, কাজ থামিয়ে ধীরে ধীরে মুখ তুলে ফাতেমার দিকে তাকালো। আপন তো কেউ নয় আমি, তারা কাজিন, আপন ভাই তো না। আর যখন নিকাব করি তখন ঠিক মতোই করবো না? মাথার পেছনের ব্যথাটা বেড়ে ধীরে ধীরে বাহু পর্যন্ত নেমে আসছে, যেন ব্যথার অদৃশ্য কুণ্ডলি পাকানো আঙুলগুলো তার মাথাকে ধীরে ধীরে চেপে ধরছে। তুমি পাগল হয়ে গেছো নাকি? ফাংশনে বোরকা পরবে? বোরকা নামনি, বড় ওনাতেই কাজ চালিয়ে নেব। মিক্স গ্যাদারিং তো। সে ইচ্ছে করে কণ্ঠটা নরম করলো। কিন্তু মিক্স গ্যাদারিংয়েও তো মেয়েদের আর ছেলেদের টেবিল আলাদা থাকে। হ্যাঁ, ছেলেরা দূরেই থাকে। দূরে কোথায় এমনি? সামনেই তো বসে থাকে সবাই, মাঝখানে তো কোনো পর্দা থাকে না। তার উপর ওয়েটাররা যেভাবে বারবার মহিলাদের দিকে আসে, আর আর্সেনাল ভাই তো, ও তো সবসময় মেয়েদের সেকশনের দিকেই থাকে। ওরা তো বাচ্চা। হ্যাঁ, 20 বছরের বাচ্চা। তুমি তর্ক করছো কেন? তীব্র ব্যথা তার কানের পাশ থেকে কপাল পর্যন্ত শক্ত মুঠে দখল করে নিচ্ছে। প্রতি মুহূর্তে যন্ত্রণা বেড়েই চলছে। না, আমি তর্ক করছি না, শুধু নিজের নিকাবের কারণটা পরিষ্কার করছি। আচ্ছা, আগে তো তুমি নিকাব করতে না? আগে তো খুব মডার্ন ছিলে। হ্যাঁ, চুপ করে গেল। এই জাহিলিয়াতের যুগের তির্যক কথা চাবুকের মতো ব্যথা দেয়। আফসোস, যারা কষ্ট দেয় তারা যদি জানতো কত গভীরে আঘাত করে। জি, আমি আগে করতাম না, কিন্তু এখন করি, তাই ঠিকঠাকভাবে করা প্রয়োজন। তুমি বিয়ের অনুষ্ঠানে নিকাব নেবে, তাহলে মানুষ কি বলবে? ফাতেমা বিরক্ত হয়ে বললেন। না নিলে আল্লাহ তাআলা কি বলবেন? কিছু হয় না। হ্যাঁ, এমনিতেও তো কত গুনাহ করি আমরা। গীবত, অভিযোগ, এগুলো কি গুনাহ নয়? শুধু নিকাব না নয় কি গুনাহ? ভয়ানক ব্যথা হ্যাঁ মাথা চেপে ধরার পর এবার সেটা ঘাড় পর্যন্ত নেমে এসেছে। তার কাঁধে যেন কেউ 2 হাতে জোরে চেপে ধরেছে। আমি আমি কখন বলেছি যে আমি খুব নেই, কিংবা আমি কোনো গুনাহ করি না? কিন্তু যদি আমি কোনো ভালো কাজ করতে চাই, তাহলে আমাকে বাধা দেবেন না। তার মনে হলো সে মিনতি করছে, আকুতি করছে, যেন বনু কুরাইজের সামনে দাঁড়িয়ে অনুরোধ করছে। আচ্ছা, আগে তো তোমার গোনা সওয়াব নিয়ে এত ভাবনা ছিল না। যখন আবার তাই বলতো, তখন তো মানতে না তুমি। আবার সেই খোঁজে দিয়ে কথা। তাহলে যদি আমি তাই আবার কথায় আল্লাহকে মানতাম, তবে আমি খুব ভালো হতাম, তবেই শাবাশি পেতাম। কিন্তু যদি নিজের ইচ্ছায় আল্লাহকে মানতে চাই, তবে আমি গ্রহণযোগ্য নই। হ্যাঁ, দুঃখের সাথে ফাতেমাকে দেখলো যে দুঃখ বর্ষিতে গাথা মাছের মতো আহত করে কাঁধ পেরিয়ে এবার তার বুকের ভেতর ছড়িয়ে যাচ্ছে। আমাকে ফালতু যুক্তি দিও না। তোমার এলএলবি আমার উপর প্রয়োগ করো না। ইরামের এঙ্গেজমেন্টের লোক অল্প ছিল, বিষয়টা চেপে গিয়েছিল, কিন্তু এবার এত বড় ফাংশনে যদি নিকাব নাও, তুমি জানো তো মানুষ কত কথা বলবে। আপনি মানুষের ভয় পান আমি, অথচ আল্লাহই অধিক হকদার, যে তাকে ভয় করা উচিত। আর মানুষের কি, সাইমা তাই তো আগে আমার পেছনে কথা বলেছেন, তাছাড়া এবারও বলবেন। ফাতেমা এবার পুরোপুরি বিরক্ত হয়ে গেলেন। হ্যাঁ, বিয়ে বাড়িতে কে নিকাব নেয়? আমি নিব, আর আমি নিয়ে দেখাবো। না, আমি কোনো দাবি করছি না, কিন্তু যদি আমি এই পরিবারের প্রথম মেয়ে হই যে বিয়ে বাড়িতেও নিকাব নেয়, তাহলে আমি সেই প্রথম মেয়েটাই হব। আমি কষ্ট এবার তার শিরাগুলো কোনো উত্তপ্ত তরলের মতন ছোটাছুটি করে জ্বালিয়ে দিতে লাগলো। হৃদয়ের গভীরে টুপটুপ করে পড়তে লাগলো। হ্যাঁ, বিয়ের সাথে মঙ্গলজনক না আমি, ঠিক বিয়ে বাড়িগুলোতেই সেখানকার আয়োজন থেকেই তো মঙ্গলের চেয়ে অমঙ্গল বেশি হয়ে যায়। কত বাজে লাগবে লোকজনের, তুমি নিকাব পরে বসে থাকবে। তার বারবার হ্যাঁ বুদ্ধিশুদ্ধি কম হওয়ার জন্য আফসোস হতে লাগলো। কার কাছে বাজে লাগবে? মানুষের কাছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সেটাই ভালো লাগবে। বাহ, অর্থাৎ আমরা যারা নিকাব করি না, আমরা সবাইকে তাহলে কাফের হয়ে গেলাম? হ্যাঁ, আমরা সবাই খুব খারাপ। আমি কখন বলেছি আমি আমি নিজে নিকাব করি, কিন্তু কাউকে কখনো তিরস্কার করি না। আমি তো কাউকে কিছু বলি না। তার কণ্ঠ কান্না ভেজা লাগলো। কষ্টগুলো এখন তার হৃদয়কে কাটতে শুরু করছে। ধারালো ওটা ছুরি দিয়ে যেন তাকে জবাই করছে। খন্দকের কোনো যুদ্ধ কখনো বনু কুরাইজা ছাড়া লড়া যায় না, আর আজ সেও বনু কুরাইজা পেয়ে গেছে। আর এমন জায়গায় পেয়েছে যেখান থেকে সে কখনো আশা করেনি। তুমি না বললো তোমার হিজাব নিজেই চিৎকার করে বলে দেয় যে আমি আমি খুব ভালো আর বাকিরা সব খারাপ। ফাতেমা হাত তুলে তীক্ষ্ণভাবে বললেন। কোনো দিক থেকেই তাকে এই মুহূর্তে একজন ভদ্র শিক্ষিত নারী বলে মনে হচ্ছে না। আমি যদি কেউ এমনটা ভাবে, তাহলে ওটা তাদের নিজের ভেতরে ইনসিকিউরিটি। এতে আমার দোষ কি? আমি তো কাউকে খারাপ ভাবি না, আমি তো কেবল আগুন থেকে বাঁচতে চাই। তাহলে এতদিন এটা করলে না কেন? শৈশব থেকে কি তুমি জানতে না যে জাহান্নামের আগুন কি? নাকি তখন কিছুই জানতে না? আগে শুধু জ্ঞান ছিল আমি,
এখন বিশ্বাস এসে গেছে। হ্যাঁ, কান্নাগুলো ভেতরে চেপে রাখার চেষ্টা করলো। মানুষজন কি সত্যি ভেবে নিয়েছে যে তারা বলবে আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? আচ্ছা, তাহলে শুধু পর্দা না করে গুনাহ? মায়ের কথা না মানা গুনাহ নয়? কোরআনে পড়নি যে মা বাবাকে উফ পর্যন্ত বলা যাবে না? জবাবে হ্যাঁ এক দীর্ঘ গভীর শ্বাস নিল। আমি আপনি যেমন জানেন তেমন আমিও জানি যে আপনি ওই একটা ভুল জায়গায় ভুল অর্থে ব্যবহার করছেন। আমি আপনাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করতে পারি না। থাক, আর বলো না। আমি জানি তুমি এসব জিহানের জন্য করছো। ওই এসব শিকারি চিন্তা ভাবনার মালিক। তুরস্কে থেকেও ওর কোনো পরিবর্তন হয়নি। দেখছি তো আমি রোজ ফজরের নামাজে কিভাবে মসজিদে দৌড়ে যায়। আমি কোনো মেয়ে যদি নিজের ইচ্ছায় হিজাব নিতে শুরু করে, তাহলে সবাই কেন ভেবে নেয় যে সে কারো চাপের কারণে এমন করছে? কেন কেউ বিশ্বাস করতে চান না যে মেয়েটি নিজের মনও কিছু বলতে পারে? কিন্তু আগে তো তুমি এসব করতে না। ফাতেমা খেপে উঠে দাঁড়ালেন। আরো করো, যার জন্য করতে চাও করো, আমি কিছু বলার কে? বিদ্রুপের ধারালো ছুরি ছুঁড়ে ফাতেমা ঘর থেকে বেরিয়ে গেলেন। কষ্টের উল্টো ধারালো ছুরিটা এখনো হ্যাঁ হৃদয়কে টুকরো করে চলেছে। রক্তরঙা ব্যথার ফোঁটা তার ভেতরে গড়িয়ে গড়িয়ে পড়ছে। মায়েরও কখনো কখনো ব্যথা দেন, কিন্তু তারা কখনোই সেটা উপলব্ধি করেন না। হ্যাঁ, হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল, তবু পানি পড়া থামলো না। ঠান্ডার খোদায় খন্দক করে কি বেশি কষ্টের হয়, নাকি বনু কুরাইজের বিশ্বাসঘাতকতা সহ্য করা বেশি কষ্টের? সে নিজেকে প্রশ্ন করলো। আর যদি দুটোই একসাথে নেমে আসে মানুষের জীবনে, তখন তার অন্তর ব্যথায় রক্তাক্ত হতে লাগলো। প্রেজেন্টেশন ভালোই হয়েছে, আর ওয়ালিমার অনুষ্ঠান তার চেয়েও ভালো হয়েছে। আজ হ্যাঁ নেভি ব্লু পোশাক পরেছিল আর বড় ওড়না নিয়েছিল, ঠিক যেমন ইরামের এঙ্গেজমেন্টে নিয়েছিল। সে একটু আলাদা জায়গায় বসেছিল, কিন্তু এমন নয় যে আলাদা হয়ে থেকেছে, বরং সবার সঙ্গে কথাবার্তা বলেছে। তবে প্রশ্ন উত্তরে সেই ধারা আজও চলছে। মুখটা থেকে তো সরাও। এই বাক্যটাই অবাক হয়ে অপরিচিত ভঙ্গিতে অনেকেই এসে বলেছে, আর উত্তরে সে কেবল খুব হালকা নম্র হাসি দিয়ে বলেছে, থ্যাংক ইউ, আমি একদম ঠিক আছি। তবু সবার কথা তার বুকে ছুরি হয়ে পেয়েছিল। ফাতেমা বারবার চোখের ইশারায় বলছিলেন মুখ পুরোটা খুলে রাখতে, কিন্তু হ্যাঁ ভ্রু তুলে পেছনে দেখতে দেখিয়েছেন যেখানে ভিডিওগ্রাফার ভিডিও করছিল। ফাতেমা তখন বিরক্ত হয়ে বললেন, ওহো, ফ্যামিলি ভিডিওটা নিজেদের মধ্যেই থাকবে, বাইরে তো আর দেখাবে না কেউ। জি ঠিক। হ্যাঁ মাথা নেড়ে চুপচাপ অন্যদিকে তাকিয়ে রইল। আপত্তি জানিয়ে লাভ নেই, শুধু ছেলেই ছিল যে তার সাথে ঠিক আগের মতো আচরণ করেছে, যেন কোনো পরিবর্তনই আসেনি। তবে শেহলার চোখে সেই পুরনো ক্লান্তি ও বিষণ্ণতা রয়ে গেছে। হ্যাঁ এখন আর সেই কারণ জানার প্রয়োজন নেই। সে মাত্র কয়েকটা অনুষ্ঠানে হিজাব পরে গেছে। ফাতেমার সাথে গতকালের তর্কাতর্কির প্রভাব এখনো মনের উপর রয়ে গেছে। আর শেহলা তো গত 2 বছর যাবৎ সমস্ত সুখ দুঃখে একই রকম আচরণ করে চলেছে। আর যখন মানুষ বলে যে সে ঈমান এনেছে, তখন তাকে পরীক্ষাও করা হয়। শেহলার ব্যথা কত গভীর আর কতদিন ধরে চলবে কে জানে। সালাম বর্ষিত হোক আমাদের অপরিচিতদের ওপর। হ্যাঁ দীর্ঘ শ্বাস নিয়ে মনে মনে ভাবল, বিয়েতে অন্য শহর থেকে আসে কিছু আত্মীয়রা তারা ফরকানের বাড়িতেই রয়েছেন। তারা রাতের খাবারের আয়োজন করেছেন। এই মুহূর্তেও তাদের বাড়ি অতিথিতে পূর্ণ। হ্যাঁ প্রেজেন্টেশনের আপডেট দিতে তার ফরকানের বাড়িতে এলো। লনের ওপর অন্ধকার নেমে এসেছে। তাই বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন। ভেতরে যাওয়ার দরজা খোলা, কিন্তু আশেপাশে কেউ নেই। ভেতর থেকে কেবল মানুষের ভিড়ের শব্দ, কথাবার্তার গুঞ্জন, আনন্দ ফুর্তির আওয়াজ ভেসে আসছে। আজ প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে, আশা করছি প্রজেক্টটা আমরাই পাবো। হ্যাঁ নরম সরে হাসি মুখে জানালো। তাদের মাঝে তৈরি হওয়া সেই ঠান্ডা ও দূরত্বের দেয়ালটা হ্যাঁ ভেঙে ফেলতে চাইল। যাই হোক, তাই আব্বাকে হ্যাঁ স্বভাবগতভাবে খুব ভালোবাসে। ভালো, তবে আমি এত আশা করছি না। কে জানে তুমি ঠিকঠাক কাজ করতে পেরেছো কিনা। তার ভঙ্গি এখনো কঠিন, কথার রুক্ষতাও ছাপ স্পষ্ট। তাকে খুবই বিরক্ত মনে হলো। না দেয়াব্বা, সবাই খুব ভালো হয়েছে। হ্যাঁ নরম স্বরে বলল, আমি পুরো হোমওয়ার্ক করে গিয়েছিলাম। তিনি চুপ রইলেন। তার ভ্রু কুঁচকে আছে, কপালে গভীর ভাঁজ। স্পষ্টতই তিনি হ্যাঁর উপর খুশি নন। হ্যাঁ আরেকবার চেষ্টা করলো। আচ্ছা, বাকি সাহেব বলেছিলেন সাইড বিতে ভেন্ডার কিছু সমস্যা করছে, সাপ্লাই বন্ধ করে দিয়েছে। আমি ভাবছিলাম যদি আমি নিজে গিয়ে। হ্যাঁ হঠাৎ থেমে গেল। ঠিক তখনই দরজা খুলে দেওয়ার ভাই বাইরে এলেন। হ্যাঁ এক যান্ত্রিক অভ্যাসে তৎক্ষণাৎ 2 আঙুলে ওড়াটাকে তুলে নাক পর্যন্ত ঠেকে নিল। তাই চমকে দেখে হ্যাঁ এই আচরণ দেখলেন। তারপর ভেতর থেকে বেরিয়ে এসে দেওয়ারের দিকে তাকালেন। দেওয়ার হ্যাঁকে দেখে থেমে গেছে, দ্বিধায় পড়েছে যে এগোবে নাকি ফিরে যাবে। তুমি গায়ের সামনে পর্দা করছো। তাই কঠোরভাবে হ্যাঁকে দেখলেন। এক মুহূর্তেই হ্যাঁ কিছুই বুঝতে পারলো না। জি, তুমি আমার ছেলের সামনে পর্দা করছো? তাই আব্বা আমি তো। হ্যাঁ কিছু বলতে চাইলো, কিন্তু তাই আব্বা হঠাৎ ভীষণ চড়া গলায়
গর্জে উঠলেন। আমার ছেলেটা কি বাউন্ডেলে নাকি? অকর্মণ্য, চরিত্রহীন, খারাপ নিয়তের মানুষ? করেছে কি আমার ছেলেরা যে তুমি তাদের সামনে পর্দা করতে শুরু করে দিয়েছো? তার রাগান্বিত উচ্চ কণ্ঠের শব্দে বাড়ির ভেতরে বাইরে মুহূর্তে নীরবতা নেমে এলো। হ্যাঁ, একদম স্থির দাঁড়িয়ে অপলক চোখে তার ফরকিনকে দেখতে লাগলো। তার তার মাথা কিছুতেই ঢুকছে না যে আসলে হচ্ছেটা কি। তুমি আমারই ঘরের ভেতরে দাঁড়িয়ে আমার ছেলেদের ঘৃণ্য নিচ দেখাতে চাইছো? তুমি আমার ছেলেদের অপমানিত করছো? তিনি আবার চিৎকার করলেন। দাভার ভাই তৎক্ষণাৎ মাথা নাড়লেন, বোঝাতে চাইলেন তিনি নিজে কিছুতে অপমানিত বোধ করছেন না। ঘরের ভেতর থেকে লোকজন বেরিয়ে আসতে লাগলো। কেউ রান্নাঘর থেকে, কেউ বারান্দার দরজা দিয়ে। আস্তে আস্তে চারিদিকে ভিড় জমে গেল। একেবারে তামাশা হয়ে গেল সবকিছু। আমার ছেলেরা তো সারা জীবন তোমাকে বোনের মতোই দেখেছে। তোমার নিজের ভাই তো সেই কাফির মেয়েকে বিয়ে করে কলঙ্কিত হয়ে বসে আছে, আর তুমি উল্টো আমার ছেলেদের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছো। পুরো তুরস্কে বাউন্ডেলের মতো ঘোরার সময় তোমার পর্দার কথা খেয়াল হয়নি? হ্যাঁ, শ্বাস যেন আটকে গেল। সেই মুহূর্তে সে চোখ তুলে তাকালো। তার গলা দিয়ে কষ্টে কয়েকটি শব্দ বেরোলো। জাহিদ চাচা, আপনি তাই আব্বাকে বোঝান, উনি ভুল বুঝছেন। আমি তো শুধু। একদম ঠিক বলেছেন ভাই। এইসব ভণ্ডামি তুমি কার জন্য করছো? আগে সারা জীবন এসব মনে পড়েনি, আর এখন হঠাৎ তোমার ধর্ম বুদ্ধি জেগেছে? যেভাবে তিনি প্রচন্ড রাগে এসব কথা শুনিয়ে দিলেন। সমস্ত খানদানের মধ্যে আমাদের তামাশা বানিয়ে রেখেছ। সবাই কথা শুনেছে যে হ্যাঁ বেবি নিকাব পরে নাকি খানা খাচ্ছে। হ্যাঁ, বড় বড় চোখে ফ্যাল করে চাচিকে দেখতে লাগলো। চারদিকে ভিড়, তীক্ষ্ণ দৃষ্টির চাপ, তাচ্ছিল্য, অপমান। হ্যাঁ, কি কি অনুভব না করছে। আপনাদের সবার কি হয়েছে? সে বলতে চাইল আরো অনেক কিছু, কিন্তু ঠোঁট দিয়ে শুধু এতটুকুই বের হলো। তাই আপনি তো হিজাব খুবই পছন্দ করতেন। আপনি তো। আমার সামনে বাজে বকো না, আর আমার কথা কান খুলে শুনে রাখো। যদি তুমি আমার বাড়িতে আসো তবে মুখ না ঢেকে আসবে। আর যদি আমার ছেলেদের এভাবে অপমানিত করতে চাও তাহলে ভবিষ্যতে আমার ঘরে আর পা দেবে না। রাগে তার ফরকানের চেহারা লালচে হয়ে গেছে। তিনি আঙুল তুলে হুঁশিয়ারি করলেন। হ্যাঁ, আর দাঁড়িয়ে থাকার শক্তি রইল না। সে হঠাৎ ঘুরে দাঁড়ালো এবং নিজের বাড়ির দিকে ছুটতে ছুটতে এলো। পেছনে তামাশার দর্শকদের মধ্যে কোথাও ফাতেমাও দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনিও মেয়ের পাশে এসে দাঁড়ালেন না। সবাই তাকে অন্ধকার খন্দকে একাকি ফেলে দিয়েছে। নিজেদের লনে বারান্দার সিঁড়িতে এসে হ্যাঁ প্রায় লুটিয়ে পড়ার ভঙ্গিতে বসে গেল। তার হাত কাঁপছে, পায়ের শক্তি নেই, চোখ থেকে ঝরঝর করে পানি অনবরত ঝরতে লাগলো। এত অপমান, এত তুচ্ছতা ছিল, এত বড় তামাশা। তিনি হচ্ছেন সেই তাইফুরকান, সারা জীবন হিজাবের জন্য মতবিরোধ করা তাইফুরকান। এখন হিজাবের জন্য হ্যাঁ বিরুদ্ধে চলে গেলেন। তার ধর্ম, তার নীতি সব কোথায় গেল? হ্যাঁ, ঘাড় হাঁটুতে গুজে বসে রইল। সে কাঁদছে তো কাঁদছেই, পুরো খানদানের সামনে। তারা তাকে অপমানিত করেছে। তার মনে হলো সে আর কখনো মাথা তুলতে পারবে না। ঠিক তখন গাড়ি ঠোকার শব্দ হলো। তারপর কেউ এসে তার পাশে বসে পড়ল। আজ আমার চালান হতে হতে বেঁচে গেল। জিজ্ঞাসা করো কেন? আলাদা এক মেজাজে নিজের খেয়ালে জিহান বলল। হ্যাঁ হঠাৎ দাঁড়িয়ে গেল। জিহান অবাক হয়ে মাথা তুলে তাকালো। হ্যাঁ, চেহারাও চোখের পানিতে ভেজা। হ্যাঁ, কি হয়েছে? মামা ঠিক হয়ে যাবেন, চিন্তা করো না। জিহান ভেবেই নিয়েছে যে হ্যাঁ নিশ্চয়ই আবার অসুস্থতার জন্য কাছে। কিছুই ঠিক হবে না, আর কিছুই কখনো ঠিক হবে না। কাঁদতে কাঁদতে হ্যাঁ শুধু এতটুকুই বলতে পারলো। তারপর চোখের পানিতে যেন সামনে সব দৃশ্য ঝাপসা হয়ে গেল। জিহান বারবার জিজ্ঞেস করলে সে বাড়ির ভেতরে দৌড়ে চলে গেল। সারা রাত সে ঘুমাতে পারলো না। এত অপমান, এত বড় তামাশা। তাই যদি ঠিকও হতেন তবু কথা বলার এটা কোন ধরনের ভদ্রতা? সম্ভবত এই মুহূর্তে পুরো পরিবারই ঘটনাটা জেনে গেছে। সে সব জায়গায় বেইজ্জতি সহ্য করেছে। রাত ভর সে কাঁদলো। ভোরে মাথা ভারী হয়ে রইল। ফ্রেশ হতে হতে সে সিদ্ধান্ত নিয়ে ফেলো যে আজ আব্বার সাথে কথা বলে তাই আব্বাকে অ্যাটর্নি ইন ফ্যাক্ট বানাবে। তার সমস্যা তো হিজাব নয়, সে অফিসে যাচ্ছে, এটাই আসল সমস্যা। তাই হ্যাঁ এখন পুরো সমস্যাটাই শেষ করে ফেলবে। নাস্তার টেবিলে হ্যাঁ আর ফাতেমা দুজনই রয়েছেন। সাবিন ফুপু আব্বাকে নাস্তা খাইয়ে দিল। আর জিহান কোথায় রয়েছে কে জানে। বাবা মায়ের অবাধ্যতার এটাই ফল। পুরো পরিবারের সামনে বেইজ্জতি করে রেখেছ। ফাতিমা রাগে ক্ষোভে বলে যাচ্ছেন। হ্যাঁ মাথা নিচু করে কয়েকটা লোকমা বিষের মতো গিলে নিল, তারপর নিঃশব্দে উঠে চলে গেল। এমন সব মুহূর্তে হ্যাঁ আনাতোলিয়ান ইস্তানবুলে অংশ নেওয়া সেই সেমিনারের কথা মনে করে। সেই কাজের দেওয়ালে পাখিদের উড়ে এসে ধাক্কা খাওয়ার কথা মনে পড়ে তার। সেও তো নিজের চারপাশে একটা অদৃশ্য দেয়াল তুলে নিয়েছে। আর এই আত্মীয়রা সেসব পাখির মতোই। আগে তাদের কথা শুনতো হ্যাঁ, তাই তারা ধরে নিয়েছিল যে এখনো সে শুনবে, কিন্তু এভাবে তারা হায়াকে ক্লান্ত করতে পারবে না। কাছের দেয়ালে ধাক্কা খেলে ক্ষতি পাখিদেরই হয়।
দেয়ালের কিছুই হয় না। আব্বাকে এখন আরো রোগা আরো দুর্বল দেখাচ্ছে। হ্যাঁকে দেখে একটু হাসলেন। কাজ কেমন চলছে? সব ঠিক আছে আব্বা। হ্যাঁ আস্তে করে চোখের সমস্ত জল নিজের ভেতর শুষে নিল। আরো মুখে হাসি এনে বলল, অনেক পরিশ্রম করছে আমার মেয়েটা। সাবিন ফুপু নাস্তার থালা সরাতে সরাতে হেসে বলেন, ফুপু রাতের ঘটনা কি শুনেছেন কে জানে। কিন্তু তবু হ্যাঁ লজ্জায় অপমানে ফুপুর দিকে চোখ তুলে তাকাতে পারল না। অফিসে প্রবেশ করতেই খারাপ খবর হ্যাঁ অপেক্ষায় ছিল। ট্রেড সেন্টারের প্রজেক্টটা তারা পায়নি। এই খবর তাকে আরো ভেঙে দিল। সে বাকি সাহেবকে ডেকে পাঠালো যাতে তাকে নিজের সিদ্ধান্ত জানাতে পারে এবং আইনজীবীকেও খবর দিতে পারে। কিন্তু তার আগে অজান্তেই যন্ত্রণাদায়ক সবচেয়ে তিক্ত প্রশ্নটাই করে ফেলল, এত ভালো প্রেজেন্টেশন দিলাম তারপরও আমরা প্রজেক্ট পেলাম না কেন? রাতের ঘটনার ক্লান্তি আর অপমান তার চোখে স্পষ্ট ছাপ ফেলছে। ওরা আমাদের প্ল্যান পছন্দ করেনি, সম্ভবত ওরা অন্য কিছু চাইছিল। আচ্ছা। হ্যাঁ চুপ করে গেল। কিছুক্ষণ ভেবে আর কিছু না বলে সে বাকি সাহেবকে বিদায় দিল। তিনি চলে গেলে সে পুরো প্রজেক্ট প্ল্যান বের করে আবার শুরু করে খুঁটিয়ে দেখতে লাগলেন। ঠিক আছে, আজই সে অফিস ছেড়ে দেবে। এবং এটাও ঠিক যে সে এক্ষেত্রে অভিজ্ঞ নয়। কিন্তু তবুও সে দেখতে চাইল ভুলটা হয়েছে কোথায়। সব ড্রয়িংই সুন্দর ছিল, আর্কিটেক্ট বলেছিলেন এটা অসাধারণ। কিন্তু যখন হ্যাঁ প্রথমে প্ল্যানটা দেখেছিল তখন তার মনে কিছু একটা এসেছিল যার কারণে অসুস্থ হচ্ছিল। সে মনের মধ্যে একটু খুঁজে দেখতে খুব সহজেই একদম বহত নদীর মতো সাবলীল ভাবে সেই কথাটা মনে পড়ল, মৃত্যুকূপ। এবং পরবর্তী মুহূর্তেই তার চোখে ভুলটা ধরা পড়ে গেল। দাবার ভাই বিয়ের কিছু কেনাকাটা হ্যাঁ আর ফাতেমা লাহোর থেকে করেছিল। সেদিন তারা কোনো একটা কাজে শাহ আলমি মার্কেটে গিয়েছিল। নিজের গাড়ি নিয়ে গিয়ে বড় ভুল করেছিল। ওখানে তাদের গাড়ি রাখতে হয়েছিল একটা মাল্টি স্টোরি পার্কিং বিল্ডিংয়ে, তাও চতুর্থ তলায়। গাড়িটা নিয়ে বৃত্তাকারে পাক খেতে খেতে সরু অন্ধকার পথে ওপরে ওঠা যেন মৃত্যুকূপে গাড়ি চালানোর মতোই ভয়ঙ্কর ছিল। সেই তখন থেকেই হ্যাঁ মাল্টি স্টোরি পার্কিংয়ের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল। আর আজ তার জমা দেওয়া প্ল্যানে ট্রেড সেন্টার পার্কিং একদম ছোট্ট জায়গায় মাল্টি স্টোরি হিসেবে দেখানো হয়েছে। হ্যাঁ নির্মাণ বিষয়ে অভিজ্ঞ নয়, কিন্তু তার শপিং অভিজ্ঞতা প্রচুর। তারপরও এত বড় ভুল প্রথম দিনেই কেন চোখে পড়ল না? হয়তো এই জন্য যে হ্যাঁ প্রথমে নিজেকে অজ্ঞভাবে অন্ধভাবে আর্কিটেক্টের ওপর ভরসা করেছিল। কিন্তু এখন নিজের মস্তিষ্ক দিয়ে ভাবতে চমকে উঠল, মানুষ খোলা জায়গায় মাটির সমতলে বিস্তৃত পার্কিং পছন্দ করে, আর মাল্টি স্টোরি পার্কিং তো এখানে খুবই কম ব্যবহৃত হয়। তাহলে আর্কিটেক্ট এমন ভুল করলো কেন? হ্যাঁ যেহেতু চলেই যাবে তাই ভাবলো যাওয়ার আগেই ভদ্রলোকের সঙ্গে দুটো স্পষ্ট কথা বলে নেওয়া উচিত। এই ভেবেই সে বাইরে বেরোলো। তুর্গিদের কাছ থেকে সে নিজে থেকে আগ বাড়িয়ে যাওয়াটা শিখেছে। তাদের কাছে পথ জিজ্ঞেস করলে তারা শুধু পথের হদিশ বলে দেয় না, নিজে হাতে ধরে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছে দেয়। তাই আজ সে নিজেই আর্কিটেক্ট সাহেবের সাথে দেখা করতে চলে এলো। কিন্তু করিডোরের শেষ মাথায় পৌঁছাতেই সে হঠাৎ স্থির হয়ে গেল। ওখানে ওয়ালিদ আর আর্কিটেক্ট রিজওয়ান সাহেব কিছু একটা বলে হাসতে হাসতে ভেতরে ঢুকছে। হ্যাঁ উল্টো ফিরে পা চালে নিঃশব্দে পিছিয়ে এলো। তার ভেতরে যেন একটা লাল আলো জ্বলতে নিতে লাগলো। কোথাও কিছু ভুল আছে, কিছু গড়বড় আছে। নিজের সিটে ফিরে এসে সে বহুক্ষণ মাথা নিচু করে ভাবতে লাগলো। পরে নিজের মোবাইলের জন্য পার্স হাতে দিতে গিয়ে তার চোখে পড়লো মখমলের সেই ছোট টুকরোটা যার ওপর সোনালি সুতোর দুটো শব্দ লেখা আছে। সেই টুকরোটাতে 2 আঙুলে ঘুরে ঘুরে দেখে। পালিয়ে যাওয়াই সব সমস্যার সমাধান হয় না, সমস্যার সমাধান খুঁজতে হয়, পথ খুঁজে নিতে হয়। মেজর আহমেদের দেওয়া শিক্ষা আর মনে পড়ে গেল। কয়েক মিনিটেই মনের সিদ্ধান্ত বদলে ফেলল। সে আবার কাজ করার জন্য প্রস্তুত। কেউ তার বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে এই পুরো গড়বড় এর উৎসটা খুঁজে বের করবে। কনফারেন্স রুমে তখন সবাই উপস্থিত। হ্যাঁ কারোর দিকে না দেখে সরাসরি গিয়ে সভাপতির চেয়ারে বসে পড়ল। কিন্তু মাথা তুলে তারফরকান দাবার ভাইয়ের জাহিদ চাচার দিকে তাকালো। তাদের চোখে চোখ মেলানো কতটা যন্ত্রণাদায়ক হবে ধারণাই করতে পারেনি। গত রাতের ক্ষতগুলো আবার যেন তাজা হয়ে রক্ত ঝরাতে শুরু করলো। কিন্তু ওরা সবাই কত স্বাভাবিকভাবে আরামে তার সামনে বসে আছে, যেন কিছুই হয়নি। তো আপনি প্রজেক্টটাতে হেরে গেছেন, তাই ফুরকান অত্যন্ত অহংকারী গম্ভীর কণ্ঠে তাকে সমাধান করলেন। হ্যাঁ তার ঝুঁকে থাকা মাথা ধীরে ধীরে তুলল। সে তার ফুরকানের মেয়ে নয় যে রাত বিরাতে কোনো অন্যায় করতে গিয়ে ধরা পড়েছে বলে মাথা তুলতে পারবে না। না তো সে জাহিদ চাচার মেয়ে যে কিনা পুরো পরিবারের সামনে চিৎকার চেঁচামেচি করে দেওয়ার ভাইকে অপমানিত করার মতন অপরাধ করেছে। তবু জাহিদ চাচা থেকে কঠিন কথা শোনার সময় নিজের মেয়ে সে কাণ্ড ভুলে গেলেন কি সহজেই। আর তারপর কেন কখনো জাহিদ চাচার কাছে দেওয়ার ভাই সে অপমানের বিরুদ্ধে জবাবদিহি চেয়েছেন কি?
তাহলে আজ তবে হ্যাঁ, একজন হিজাবি মেয়ে আর একজন হিজাবি মেয়ের প্রতি যতই কাদা ছোড়া হোক, তার ভেতরের পরিচ্ছন্নতা কেউ নোংরা করতে পারবে না। জি স্যার, আমি হেরেছি। তাই চোখে চোখ রেখে সে অত্যন্ত সোজাসাপটাভাবে বলল, আপনি কি কারণটা জানাবেন? ওয়ালিদের প্রশ্ন শুনে হ্যাঁ একই গাম্ভীর্যতার সাথে ঘুরে তাকালো। আমি আপনাকে জবাবদিহি করার দায়িত্বে নিই ওয়ালিদ সাহেব। ভালো, তাহলে আমি শুধু আপনাকে জানিয়ে দিতে চাই, আমরা গ্রিন হাউস প্রজেক্টটা ডিলে করতে বাধ্য হয়েছি। কেন? হ্যাঁ সত্যি চমকে উঠল। ওটা কত গুরুত্বপূর্ণ প্রজেক্ট তা হ্যাঁ ভালো করে জানা আছে। বাজেট নেই, ফান্ড কম পড়েছে, আমাদের কাছে এত টাকা নেই যে ওই প্রজেক্ট এগিয়ে নেওয়া যায়। ওয়ালিদ ভাইয়ের দিকে একটা কাগজ বাড়িয়ে ধরল, যার ওপর লম্বা একটা অঙ্ক লেখা রয়েছে। এত টাকা জোগাড় হবে কিভাবে? হ্যাঁ উৎকণ্ঠিত হয়ে বলল, এভাবে প্রজেক্ট বন্ধ করলে তো কোম্পানির ভয়ানক ক্ষতি হবে। তাহলে কি করব? ওয়ালিদ খুব নির্লিপ্ত কণ্ঠে বলল, এটা আমার আব্বার প্রজেক্ট ছিল, এটা কি আমি এভাবে বন্ধ করে দিতে পারি না। হ্যাঁ উদ্বিগ্নভাবে বলল, তুমি আমাদেরকে এই পরিমাণ টাকা এনে দাও, তাহলে আমরা এই প্রজেক্ট চালিয়ে যাব। কথা শেষ। জাহিদ চাচা বিরক্ত স্বরে বললেন, তাই আর চাচা এই দুজন এমনভাবে হায়াকে সম্বোধন করেন যেন সে তাদের ভাইয়ের মেয়ে নয়, কোনো সাধারণ চাকর। সত্যি, যদি আমি আপনাদের এই পুরো টাকা এনে দিই তাহলে আপনারা কাজ চালিয়ে যাবেন? আপনারা কথা দিচ্ছেন তো? হ্যাঁ গলা তীক্ষ্ণ হয়ে উঠল। তাদের চ্যালেঞ্জ ছোড়া বিদ্রুপ করে কথা বলার ভঙ্গিটা তার কাছে এখন আরো বেশি অপমানজনক লাগছে। গত রাতের ক্ষত যেন আবার খামচে দেওয়া শুরু করলো। অবশ্যই। তার ফরকান কাজ ছেঁকালেন। ঠিক আছে, আমি সোমবার সকালে আপনাদেরকে আমার সিদ্ধান্ত জানিয়ে দেব। ফাইলটা বন্ধ করতে সে দৃঢ় ভঙ্গিতে বসলো। তারপর যখন সে নিজের অফিসে ফিরে এলো তখন তার মোবাইলটা বাজতে লাগলো। চেয়ারটায় ক্লান্ত ভঙ্গিতে এলিয়ে পড়ে হ্যাঁ ফোন উঠালো। জিহান কল করেছে। কেমন আছো? কল রিসিভ করতেই জিহান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো। ভালো। কপালের দুপাশ আঙুল দিয়ে চেপে ধরে হ্যাঁ বলল। ঘুমহীন রাত আর মানসিক চাপে মাথা অসহ্য ব্যথা করছে তার। চলো আজ লাঞ্চ একসাথে করি। একটা ছোট্ট ইটালিয়ান রেস্টুরেন্ট দেখছি, তোমাকে ঠিকানাটা বুঝিয়ে দিই। সারাদিনের মধ্যে প্রথমবার হ্যাঁ একটু হাসলো। এটা আমার শহর জিহান বে, রাস্তাঘাট আমি জানি, শুধু রেস্টুরেন্টের নাম বলো। জিহান হালকা হাসলো। ও সরি, এফটিনে ইটালিয়ান ওভেনে চলে এসো। গাড়ি ড্রাইভার চালাচ্ছে। হ্যাঁ পেছনের সিটে বসে মোবাইলের নাম্বার ডায়াল করছে। আজ সে তার আব্বার দেওয়া উপদেশটিও কাজে লাগাতে চাইছে। নাম্বার ডায়াল করে সে মোবাইল কানে রাখলো। রিং হতে অন্য প্রান্তে কলটা ধরলো। আসসালামু আলাইকুম জিসান আঙ্কেল, আমি হ্যাঁ বলছি। ট্রাফিকের স্রোতের তালে গাড়ি এগিয়ে যাচ্ছে আর সেই সঙ্গে যেন তার মাথার চাপ স্নায়ুর টানও একটু একটু করে ঢিলে হয়ে আসছে। জিসান আঙ্কেল সঙ্গে কথা শেষ হতেই অফিস থেকে কল এলো। ভেন্ডার এখনো মাল পাঠাতে রাজি নয়, আর আগের দামের ভিত্তিতে তো তারা কোনোভাবেই সরবরাহ করতে চায় না। এটা সরাসরি ব্ল্যাকমেল, আর ব্ল্যাকমেইলারদের সে সবসময় অপছন্দ করে। কাল আমার সেই ভেন্ডারের সঙ্গে একটা মিটিং অ্যারেঞ্জ করে দিন, আমি নিজেই তার সঙ্গে কথা বলতে চাই। ফোন কেটে দিল সে। ঠিক তখনই গাড়িটি রেস্টুরেন্টের সামনে এসে থামলো। ইটালিয়ান রেস্টুরেন্টের ওপরে তলায় সিঁড়ি বেয়ে হ্যাঁ ওপরে হলরুমে উঠলো। দুপুরবেলা তাই সব টেবিল ফাঁকা। হলরুমে একটা লম্বা দেয়াল, পুরোটা কাছে। সেই দেয়ালের অপর দিকে নিচে ডাবল রোড, আর তারপরে সারি সারি সবুজ গাছ ও ছায়া দেখা যাচ্ছে। সেই কাঁচ ঘেঁষা কোনার টেবিলে জিহান বসে আছে। হ্যাঁ একে আসতে দেখেই সে ধীরে ধীরে হাসলো। জিহান কোনো ঝামেলা ছাড়াই সবসময় নিকাবের আড়ালে হ্যাঁকে সহজে চিনে ফেলে। ফ্লোটেলা বিক্ষোভের সময় প্রথম যেবার হ্যাঁ নিকাব পরে জিহানের কাছে গিয়েছিল তখনও তাকে দেখে সে বিন্দুমাত্র বিস্ময় প্রকাশ করেনি। হয়তো সে খুব কমই অবাক হয়। আগে ঠিক করো লাঞ্চ কার পক্ষ থেকে হবে। হ্যাঁ চেয়ার টেনে বসে টেবিলে নিজের পার্স রাখলো। অবশ্যই তোমার পক্ষ থেকে। আজগার অ্যান্ড সন্সের উদীয়মান সফল এমডি আমার মতো এক গরিবকে লাঞ্চ তো করাতেই পারে। শিওর। মুখে আলাদা ছাপ রেখেই হ্যাঁ মোবাইল রাখতে পার্স খুললো। ভেতরের সাইড পকেটে নরম মখমলের টুকরোটার সাথে একটা 1000 টাকার নোট রাখা। 1000 টাকার নোট? হ্যাঁ পার্সের চেইন বন্ধ করতে করতে থমকে গেল। কিছু না বুঝেই সে পার্স আবার ভেতরে দেখলো। তার টাকা রাখার ছোট্ট পাউচ অফিসেই রয়ে গেছে। এখন তার কাছে এই পরিত্যক্ত একটা নীল নোট ছাড়া আর কিছুই নেই। আল্লাহ আল্লাহ, এই ব্যবসায়ীর দৌড় ঝাঁপে পাউচ নেওয়ার কথা মাথায় নেই। এখন কি করবে? কি হলো এমডি সাহেবা? কি টাকা হাতে ভুলে গেছেন? জিহান ঠোঁটের কোণে দুষ্টু হাসি নিয়ে হেঁকে দেখলো। এমনিতেই তার দৃষ্টি বাজ পাখির মতো তীক্ষ্ণ, সামান্য এদিক ওদিক হলেও সব টের পেয়ে যায়। হ্যাঁ নিজেকে সামলে নিয়ে চুপচাপ পার্স বন্ধ করলো। তুমি কি এমডি সাহেবের কাছ থেকে এত অদায়িত্বশীল আচরণ আশা করতে পারো? দৃশ্যত হাসতে হাসতে সে সোজা হয়ে বসলো। মোটেও না। তাহলে অর্ডার করো, শহরটা তো তোমার, তোমারই ভালো জানার কথা। জিহান হেলান দিয়ে বসলো।
হ্যাঁ শিওর বলেই মেনু কার্ড তুলে নিল। আজ তাকেই লাঞ্চ করাতে হবে, আর সেটা মাত্র 1,000 টাকার নোট দিয়ে। এটিএম কার্ডও সেই রূপোর পাউচে রয়ে গেছে, আর সে এমন কোনো আচরণ করতে পারে না যাতে জিহান বুঝে ফেলে যে সে সত্যিই টাকা আনতে ভুলে গেছে। নয়তো জিহানই তারপর বিল দিয়ে দেবে। এটা হ্যাঁ আত্মসম্মানের প্রশ্ন। শোনো, শুধু মেইন কোর্স অর্ডার দিও। স্যালাড, স্টার্টার আর ড্রিঙ্কসের ফালতু খরচ আমি পছন্দ করি না। জিহান তখন হাসি চেপে চেয়ারের পেছনে হেলান দিয়ে হ্যাঁকে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো। ওকে, আমার তেমন ক্ষুধাও নেই, আর কিছু খেতে ইচ্ছেও করছে না আসলে। অর্ডার দিয়ে সে কার্ডটা নামিয়ে রাখলো। জেহান বুঝতে পেরে মাথা হালকা ঝাঁকে হাসি চেপে রাখার চেষ্টা করলো। কয়েকটা মুহূর্ত নীরবে কেটে গেল। হ্যাঁ কাচের দেওয়াল দিয়ে বাইরে তাকালো। সেই কাচের দেওয়ালে এখনো পাখি এসে ধাক্কা লাগেনি। হয়তো পাখিরা ভবন বানানোর পরে কেবল প্রথম মৌসুমে বিভ্রান্ত হয়, পরে অভ্যাস হয়ে গেলে ওর এই পথ বদলে নেই। পথটা পাখিদেরই বদলাতে হয়। দেয়াল তো একই রকম ভাবে দাঁড়িয়ে থাকে। গতকাল কি হয়েছিল? হ্যাঁ দৃষ্টি ফিরিয়ে তাকালো জিহানের দিকে। এখন পর্যন্ত তো তুমি জেনেই গেছো বোধহয়। যাই হোক, তার পুরো পরিবারের সামনে আমার হিজাবের জন্য আমাকে অপমানিত করেছেন, তামাশা করেছেন, আর ঘর থেকে বের করে দিয়েছেন। এর বাইরে বিশেষ কিছু না। জিহান বিরক্তিতে আচ্ছন্ন হয়ে মাথা নাড়ল। পুরোনো অভ্যাসগুলো সহজে যায় না। এভাবে মানুষকে অপমানিত করতে তিনি অভ্যস্ত। নিজের অহংকারের কারণে সম্পর্ক ছিঁড়ে ফেলাটা তার জন্য কত সহজ। যাই হোক, আমি আর আব্বার চেয়ার ওদের হাতে তুলে দিচ্ছি না। এই সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। এখন এই গল্পটা এখানেই শেষ। তুমি বলো, তুমি তুরস্কে ফেরার ব্যাপারে কি ভেবেছো? সবাই আমাকে এই প্রশ্ন করে যে কবে যাচ্ছি, কি প্ল্যান। মনে হয় সবাই আমাকে দেখে বিরক্ত। আমার মন চায় মাহাসানের মতো কবুতর হয়ে গিয়ে কোনো গুহায় লুকিয়ে পড়ি। সে সম্ভবত কোনো তুর্কি প্রবাদ বলো। যাক, এখনো কয়েকদিন এখানেই আছি। তুমি কবে যাচ্ছ? জুলাই তো শুরু হয়ে গেছে। 5 জুলাইয়ের পর ক্লিয়ারেন্স করাতে হবে। আবার শরীর পুরোপুরি ঠিক হলেই যাব। লাঞ্চ এসে গেল। হ্যাঁ স্বাভাবিকভাবেই নিকাবের আড়ালেই ছুরি কাটার সাহায্যে খেতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ যেন মনে পড়ে গেল। হ্যাঁ জিজ্ঞাসা করলো, জিহান, আমার নিকাব মানে আমাকে এভাবে নিকাব পরা দেখতে তোমার ভালো লাগে? জিহান খানিকটা চমকে গেল। হ্যাঁ ঠিকই আছে। সে একটু দ্বিধাগ্রস্তভাবে কাজ ছেঁকালো। হ্যাঁ তৃপ্ত হয়ে খেতে লাগলো। কিন্তু জিহান কিছুক্ষণ ওর দিকে চুপচাপ তাকিয়ে রইল। বিল এলে হ্যাঁ ভেতরে ভেতরে স্বস্তির শ্বাস ফেলল। 985 টাকা হয়েছে, কারণ তারা শুধু দুটো মেইন কোর্সে নিয়েছিল। প্রমাণ হলো টাকা কম থাকলে মানুষের স্যালাড, স্টার্টার আর ড্রিঙ্কসের মতো বাজে বাড়তি জিনিস বন্ধ করে দিয়ে চলা উচিত। হঠাৎ তার মাথায় কিছু একটা খট করে উঠলো। বাজে বাড়তি জিনিস। তার মন অফিসের দিকে ছুটে গেল। জিহান আস্তে করে বিলটা তার কাছ থেকে সরিয়ে নিল। আমি দিচ্ছি। হ্যাঁ অবাক হয়ে তাকালো। না, এটা তো আমাকে। আরে আমি মজা করছিলাম। আজ লাঞ্চ আমার পক্ষ থেকে ছিল। সে একটা কথাও না শুনে বিলটা ফাইলে রেখে দিল। হ্যাঁ জিদ করলো না। তার মন তখন অন্যদিকে ব্যস্ত হয়ে আছে। বয়সে মাঝারি গম্ভীর চেহারার ভদ্রলোক এগিয়ে এসে দরজা খুলে সরে দাঁড়ালেন। হ্যাঁ আত্মবিশ্বাসী সোজা পদক্ষেপে ভেতরে ঢুকলো। দরজা থেকে নাজমি সাহেবের ভেন্ডর। টেবিলের দূরত্ব বেশ লম্বা। সে নিঃসংকোচ ভঙ্গিতে সোজা টেবিল পর্যন্ত হেঁটে এলো এবং বসার জন্য চেয়ার টেনে নিল। নাজমি সাহেব আঙুলের ফাঁকে ধরে সিগারেটটা ঠোঁটে গুঁজে টান দিলেন। সামনে চেয়ারে খুব আত্মবিশ্বাসের সাথে বসা মাথা থেকে পা পর্যন্ত কালো আবায়ে ঢাকা লম্বা মেয়েটাকে তিনি আপাদমস্তক একবার ভালো করে দেখলেন। সিগারেট ঠোঁট থেকে সরিয়ে ধোয়া ছাড়লেন। ধোয়ার কুণ্ডলি হাওয়ায় মিলিয়ে গেল। আমি হায়া সুলেমান, আজকের সন্সের ম্যানেজিং ডিরেক্টর। চেয়ারের পিঠে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে কোনোই হাতের উপর রেখে গম্ভীর গলায় হায়া বলল। নাজমি সাহেব কাজ সামান্য নাড়ালেন। মানে হলো তিনি জানেন এখন পরবর্তী আলাপ শুরু করা হোক। হ্যাঁ পেছনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক বাকি সাহেব ভদ্রতা করে হাতের উপর হাত রেখে দাঁড়িয়ে রইলেন। তার জন্য আলাদা চেয়ার আনার প্রয়োজন নাজমি সাহেব বোধহয় অনুভবই করলেন না। আপনি আমাদের সাইটে সাপ্লাই বন্ধ করে দিয়েছেন। এতে আমাদের প্রজেক্ট সময় মতো শেষ হবে না ও আমরা ক্ষতির সম্মুখীন হব। দেখুন বেবি, আমি তো আমার ডিমান্ড আপনাদের। আমার কথা এখনো শেষ হয়নি নাজমি সাহেব। হ্যাঁ হাত তুলে একদম শক্তভাবে বলে তাকে থামিয়ে দিল। তার কণ্ঠে এমন কিছু রয়েছে যে তিনি থামতে বাধ্য হলেন। কিছু কথা আছে যা আমি আপনাকে বলতে চাই। হ্যাঁ তার চোখের দিকে তাকে খুব স্পষ্টভাবে বলতে শুরু করলো। আপনার পেছনে যে জানালাটা আছে তার দিকে তাকান। ওদিকে ডান পাশে একটু দূরে একটা নির্মাণাধীন প্রজেক্ট দেখতে পাবেন। ওটা কোন প্রজেক্ট বাকি সাহেব? হ্যাঁ একটু থেমে পেছনে দাঁড়ানো বাকি সাহেবকে জিজ্ঞাসা করলো। কিন্তু তার চোখ নাজমি সাহেবের ওপরে আছে। ওভারহেড ম্যাডাম। বাকি সাহেব সঙ্গে সঙ্গে জানালেন, ঠিক। হ্যাঁ একটু চোখ না সরে বলল, ওখানে যে ওভারহেড ব্রিজ তৈরি হচ্ছে জানেন, সেখানে স্যান্ড অ্যান্ড সিল্ট ব্যবহার করা হচ্ছে। আর সেগুলো কিসের পরিবর্তে? ক্রাশাল ম্যাটেরিয়াল জায়গায়। সুন্দর নিকাবের ফাঁক দিয়ে তার বড় বড় কালো চোখ দুটি মৃদু হাসল।
নাজমি সাহেবের সিগারেট ধরা হাতটা নিচে নেমে এলো। তার টান টান স্নায়ুগুলো ঢিলো হয়ে গেছে। এখন তিনি পুরোপুরি হারের দিকে মনোযোগী হলেন। ওই ওভারহেড ব্রিজ থেকে যদি আপনি আরো 2 কিলোমিটার ডানে যান, তাহলে একটা নির্মাণাধীন 6 স্টার হোটেল দেখতে পাবেন। ওটার নির্মাণ প্রায় শেষ ধাপে, কিন্তু তার মালিকরা জানেই না যে ওদের রুফিং আর ওয়াটারপ্রুফিং এ সাবস্ট্যান্ডার্ড নিকৃষ্ট মানের মালামাল ব্যবহার করা হয়েছে। খুবই সস্তা আর নিম্নমানের নির্মাণ সামগ্রী। তার চোখে হাসির ঝিলিক আরেকটু বাড়ল। নাজমি সাহেব কিছু বলার জন্য মুখ খুলতে চাইলেন, কিন্তু হ্যাঁ আবার হাত তুলে তাকে থামিয়ে দিলেন। আমার কথা এখনো শেষ হয়নি। তিনি ঠোঁট চেপে চুপ হয়ে গেলেন। কপালের ভাঁজগুলো আর গভীর হলো। একটা রোড যেটার কাজ কিছুদিন আগে সম্পন্ন হয়েছে, তার সাথে ওই দুটো প্রজেক্টের সম্পর্ক আছে। তারপর দৃষ্টি স্থির রেখে মুচকি হেসে হ্যাঁ বলতে লাগলো, আর কি সম্পর্ক আছে সেটা আপনি ভালোই জানেন। আমি শুধু এটুকুই জানি, ওই রাস্তার দুপাশে ঠিকমতো সিমেন্ট দেওয়া হয়নি, আর ভেতরে অসংখ্য গর্ত রয়ে গেছে। মাত্র কয়েকদিনের মধ্যেই সব থেকে আগে কোন সমস্যাটা সামনে আসবে বাকি সাহেব? নাজমি সাহেবের দিকে আগের মতোই তাকিয়ে থেকে হ্যাঁ মাথা না ঘুরিয়ে পেছনে দাঁড়ানো মানুষটিকে সমাধান করলো। বাকি সাহেব বাধ্য কর্মীর মতোই সঙ্গে সঙ্গে বললেন, ড্রেনেজের সমস্যা ম্যাডাম। একদম ঠিক, ড্রেনেজ। কিন্তু এর থেকেও বড় সমস্যা কোনটা হবে? ইন্সপেকশন। 4টা ইন্সপেকশন টিম এদের। এই 3 প্রজেক্ট থেকে কিছু টাকা নিয়ে ওকে সাইন করে দিয়েছে। কিন্তু আসলে কি জানেন নাজমি সাহেব, আমাদের মিডিয়া রেটিং এর জন্য এমন ধরনের খবরকে দাবানলের মতন ছড়িয়ে দেয়, আর তখন একজন ভেন্ডরের সুনাম জ্বলে পড়ে খাক হয়ে যায়, বিশেষ করে যখন তাদের হাতে সমস্ত প্রমাণ থাকে তখন। বাকি সাহেব হ্যাঁ আঙুলের ইশারা করলো এবং বাকি সাহেব কিছু নথিপত্র টেবিলে রাখলেন। নাজমি সাহেব ওসব নেওয়ার জন্য সামনে বাড়লেন না। তিনি বেশ কষ্টে মুখ শক্ত করে বললেন, আমার ওপর হাত দেওয়া এত সহজ নয়। হ্যাঁ কালো চোখে বিস্ময়ের ঢেউ খেলে গেল। আরে কে বললো আমি আপনার কথা বলছি? এরপর সে আবার সামান্য হাসলো। আমি তো আমার সাপ্লাইয়ের কথা বলছি নাজমি সাহেব। কাল শুক্রবার, আমি আশা করছি সোমবার সকালে আমার কনস্ট্রাকশন সাইটে সাপ্লাই পুনরায় চালুর খবর পেয়ে যাব। পার্স তুলতে তুলতে সে উঠে দাঁড়ালো, এবং সেটাও পুরনো দাবি। চলুন বাকি সাহেব। আর একটি শব্দ না বলে সে ঘুরে দাঁড়ালো। পেছনে মধ্যবয়সী কর্মচারী তৎক্ষণাৎ দরজা খুলে ধরলো। হ্যাঁ সেই একই আত্মবিশ্বাসী মাপা পদক্ষেপে বাইরে বেরিয়ে গেল। সিগারেটের আগুনে নাজমি সাহেবের আঙুলে ছ্যাঁকা লাগায় তিনি চমকে উঠলেন। ক্ষোভে সিগারেটটা অ্যাশট্রেতে ছুঁড়ে ফেলেন এবং টেবিলে রাখা নথিপত্রগুলো হাতে তুলে নিলেন। সেগুলো পড়তে পড়তে তার কপালে ঘামের বিন্দু জমে উঠতে লাগলো। জেন্টলম্যান, আপনাদের একটা ভালো খবর জানানো ছিল। মিটিং এর শুরুতেই হ্যাঁ বেশ নিশ্চিত ভঙ্গিতে ওদেরকে বলল, যারা সবাই সেই আগের মতোই তার দিকে অবজ্ঞা, অবিশ্বাস এবং যাচাইয়ের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এখনই খবর পেলাম ভেন্ডার আরিফ নাজমি সাপ্লাই পুনরায় চালু করেছে, এবং সেটা পূর্ণ দামে। সত্যি? তার ফুরকান হতবাক হলেন, আর পাশের আসনে জাহিদ চাচা সোজা হয়ে বসলেন। কিন্তু সে তো সেদিন ফাইন্যান্স ডিপার্টমেন্টের রৌফ সাহেবের সঙ্গে ভীষণ অসভ্যতা করেছেন, পুরোপুরি ব্ল্যাকমেল করেছে। আমি নিজে ফোন করেছিলাম, কিন্তু সে তো কথাই বলতে চায়নি। তাহলে আপনাকে ব্ল্যাকমেলারের সঙ্গে মোকাবিলা করার কৌশল শিখতে হবে স্যার, কারণ আমি তার সঙ্গে কথা বলেছি এবং সে নির্বিকল্পভাবে পুরোনো দামেই সাপ্লাই করতে রাজি হয়েছে। জাহিদ চাচা চুপ হয়ে গেলেন। তাদের জন্য এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। যদি সুলেমান সাহেব এটা বলতেন তাহলে তার অবাক হতেন না, কারণ তিনি সে যোগ্যতারই মানুষ। তাই তো বড় ভাই চাইতে তিনি বেশি শক্তিশালী শেয়ার হোল্ডার এবং এমডি। কিন্তু হ্যাঁ, এই কথাটা হজম করাটাও যেন কঠিন হয়ে পড়ল। আপনাদের গ্রিন হাউস স্কিমের জন্য বাজেট কম পড়েছিল, তাই আমি পুরো বাজেটটা নতুন করে সাজিয়েছি। হ্যাঁ সামনে রাখা কাগজগুলো উল্টে দেখে বলতে শুরু করলো, যত টাকা আমাদের প্রয়োজন তা আমাদের বর্তমান বাজেটের মধ্যেই জোগাড় করা সম্ভব, যদি আমরা অপ্রয়োজনীয় খরচগুলো বাদ দিই। মানে? তারপর ভ্রু তুললেন। আমরা প্রতি বছর সব শেয়ার হোল্ডারদের লাভের একটি ন্যায্য অংশ দিয়ে থাকি, অথচ অনেক কোম্পানি এই লাভ শেয়ার হোল্ডারদের দেওয়ার বদলে আবার ব্যবসায় পুনঃ বিনিয়োগ করেন। আমরা এবছর শেয়ার হোল্ডারদের সেই অংশ দেওয়ার বদলে পুরোটাই এই প্রকল্পে বিনিয়োগ করে দেব। কিন্তু তাদের প্রয়োজনীয় পুরো অঙ্ক তো উঠবে না। ওয়ালিদ তার ছেলে শুয়ে বলল। ওয়ালিদ, তাকে কথা শেষ করতে দিন। সেটি সাহেব প্রথমবারের মতন তাকে থামিয়ে দিলেন। প্রথমবার বোর্ড মিটিংয়ে কেউ হ্যাঁ পক্ষ নিল। ঘর নিস্তব্ধ হলে হ্যাঁ আবার বলতে শুরু করলো, আমরা আমাদের বাজেটের 15 থেকে 20% মার্কেটিং ও বিজ্ঞাপনে খরচ করি, এখনো করছি। আমরা ভবিষ্যতে সেই সব প্রজেক্টের জন্য মার্কেটিং করছি যেগুলো আমরা এখনো পাইনি, এবং যেগুলোর উপর কাজ করার মতো টাকা আমাদের হাতে নেই। সে কয়েক সেকেন্ড থামলো। লম্বা কনফারেন্স টেবিলে ঘিরে বসে থাকা সব এক্সিকিউটিভস গভীর মনোযোগে তার কথাগুলো শুনছে। ভবিষ্যতের অদৃশ্য প্রজেক্টগুলোর জন্য আমরা আমাদের বর্তমান নিশ্চিত প্রজেক্টকে বলিদান করতে পারি না।
তাই আমি মার্কেটিং বাজেট কমিয়ে 5% করেছি। এভাবে আমরা ধীরে ধীরে অবশিষ্ট অতিরিক্ত বাজেট গ্রিন হাউস প্রকল্পে স্থানান্তর করতে পারবো। কার কোনো আপত্তি আছে? হ্যাঁ, পেছনে হেলান দিয়ে বসে সামান্য হাসলো এবং পুরো কনফারেন্স রুমে একবার দৃষ্টি বুলিয়ে নিল। সে জানে এই মুহূর্তে কেউ আর তাকে চ্যালেঞ্জ করার অবস্থায় নেই। ধীরে ধীরে সে প্রমাণ করে দিচ্ছে যে সালমান আসগরের সিদ্ধান্ত সঠিক ছিল। আজ তাইফুরকানদের বাসায় হ্যাঁ দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনখানি ছিল। খয়রাতের হাঁড়িগুলো আলাদা ছিল। সবাইকে দাওয়াত করা হয়েছে, শুধু হায়াকে ছাড়া। তারও সেখানে যাওয়ার কোনো ইচ্ছে নেই। মাগরিব পরে সে লাউঞ্জে এলো। ফাতেমা তখন জিহানকে কিছু বলছিলেন। হ্যাঁ আসছে দেখে চুপ হয়ে গেলেন। আচ্ছা আমি যাচ্ছি, এটুকু বলে ফাতেমা বাইরে বেরিয়ে গেলেন। ফুপু আগেই ওই বাড়িতে চলে আছেন। আব্বা ঘরে শুয়েছেন, তার কাছে নার্স আছে। হ্যাঁ চুপচাপ সোফায় গিয়ে বসে টিভির রিমোট তুলে নিল আর চোখে লাউঞ্জের বড় জানালার ওপার দিয়ে আমাকে লন পেরোতে দেখলো। আমার তার উপর রাগ করেনি, কথাবার্তাও স্বাভাবিকই বলেন, কিন্তু এমনভাবে বলেন যে ওদেরকে ভীষণ কষ্ট দেওয়া হয়েছে। বাইরে হঠাৎ বিদ্যুতের ঝলক উঠল। এক মুহূর্তের জন্য জানালার বাইরে পুরো লন আলোকিত হলো, তারপর আবার অন্ধকার ছেয়ে গেল। জিহান কিছু ভাবতে ভাবতে এসে হ্যাঁ সামনে বসে পড়ল। হ্যাঁ টিভি চালায়নি, রিমোট হাতে নিয়ে বসে শুধু জিহানের দিকে তাকিয়ে রইল। মনে হলো ও কিছু বলতে চায়। আমি কি বলছিলেন? সে খুব স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞাসা করে কথা শুরু করলো। জিহান মাথা তুলে তার দিকে তাকালো। নীল জিন্স, কালো টি শার্ট পরা, জিহানের ভেজা চুল পেছনে আঁচড়ানো। তাকে দেখে মনে হচ্ছে কোথাও বেরোতে তৈরি হয়েছে। তিনি চান আমি যেন তোমাকে বোঝাই যাতে তুমি এসব বোরকা টোরকা ছেড়ে দাও। সে গম্ভীর কণ্ঠে বলল। তার পেছনে দেয়াল ঘেঁষে জানালার ওপর টুকটাক বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করছে। অন্ধকার আকাশ অনেক আগে মেঘে ঢেকে গিয়েছে। তো তুমি কি বলেছ? হ্যাঁ আগের মতোই নিশ্চিত ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসে রইল, যেভাবে সে নিজের অফিসে বসে। উনি ঠিকই তো বলেছেন, একটা বোরকার জন্য তুমি এতগুলো সম্পর্ক হারাতে পারো না। বাইরে জোরে সোরে মেঘ গর্জে উঠল। জানালার কাছে বৃষ্টির ফোঁটা টাপর টুপুর করে পুরো শব্দ পাওয়া যাচ্ছে। অন্যদের ছেড়ে তুমি তোমার কথা বলো। জিহান, তুমিও কি আমার হিজাব নিয়ে খুশি নও? জিহানের চোখের দিকে তাকিয়ে সে যখন প্রশ্নটা করলো তখন ওর কণ্ঠটা খুব আস্তে শুনল। যদি বলি আমি খুশি নই তাহলে? যদি বলি আমার জন্য এসব ছেড়ে দাও তাহলে? দূরে কোথাও ভয়ঙ্কর শব্দ হলো, যেন বজ্রপাতের শব্দ হলো, যেমন দুঃখ পাওয়ার হয়। তুমি কি আমাকে চয়েস দিচ্ছ? হঠাৎ হ্যাঁ কণ্ঠ শীতলতা নেমে এলো। যদি বলি হ্যাঁ তাহলে? হ্যাঁ উঠে দাঁড়ালো। ছোট ছোট পা ফেলে হাঁটতে হাঁটতে সে জানালার পাশে দেয়াল ঘেঁষে গিয়ে দাঁড়ালো। আজ তার গায়ে কালো লম্বা কামিজ আর চুড়িদার। তার রেশমি কালো চুলগুলো সোজা হয়ে কোমর অবধি নেমে এসেছে। চুল আর কামিজের কালোর ফারাক ধরা পড়ে না। অন্তহীন অন্ধকার কালো, যার শুরু নেই শেষও নেই। আমাকে একদিন কেউ বলেছিল খন্দকের কোনো যুদ্ধ বনু কুরাইজা ছাড়া কখনো কায়েমই হয়নি। আর আমি তখন ভেবেছিলাম আমার সব আত্মীয় তো আমার পাশে থাকবে। সে ভেজা কাচের উপরে অন্ধকারে লনের দিকে তাকিয়ে বলতে লাগলো। তাই আব্বা হিজাবের সবচেয়ে বড় ধ্বজাধারী। আমি যে সারা জীবনের শখ ছিল আমি আল্লাহর খুব অনুগত হয়ে যাই। আর আমার স্বামী যে প্রতিদিন ফজরের নামাজ পড়তে মসজিদে যায়। কিন্তু আজ আমি বুঝলাম আয়েশা ঠিকই বলে, খন্দকের যুদ্ধ বনু কুরাইজা ছাড়া হতেই পারে না। বৃষ্টির টুকটাক ফোঁটা কাছে লেগে নিচে গড়িয়ে পড়ছে। যখনই বিদ্যুৎ ছলকে ওঠে সেই ফোঁটা ভেতরে এক মুহূর্তের জন্য 7 রঙের রংধনু খেলে যায়, তারপর আবার অন্ধকার ছেয়ে যায়। জিহান সোফা থেকে ওঠেনি, শুধু ঘাড় ফিরিয়ে হেঁকে দেখতে লাগলো। আমি যদি এই মানুষের জন্য হিজাব নিতাম তাহলে মানুষের কথাতেই ছেড়েও দিতাম, কিন্তু এখন আমি ছাড়তে পারি না। তার চোখ থেকে অশ্রুর ফোঁটা ছড়ে গাল বেয়ে গড়িয়ে পড়ল। কেন? আমি এটাই বুঝতে পারছি না, এত কিছুর পরও কেন? জিহান তার পেছনে এসে দাঁড়িয়েছে। বাইরে এখনো মেঘের গর্জন চলছে। তাই কোনো উত্তর দিল না। সে একবার কেবল জিহানের দিকে তাকালো, তারপর সামনে রাখা মানি প্ল্যান্টের সবুজ বোতলটা তুলে নিল। গাছের লতাটা ছেড়ে ফেলে বোতলটা ধরে জোরে গিয়ে দেয়ালে আছাড় মারল। কাঁচ ভেঙে টুকরো হয়ে নিচে পড়ে গেল। আর একটা ধারালো বড় টুকরো তার হাতে রয়ে গেল। এটা ধরো। সে বোতলের গলার দিকে সে টুকরোটা জিহানের দিকে বাড়িয়ে দিল। এবার গিয়ে তোমার মায়ের গলায় ঢুকিয়ে দাও। হ্যাঁ। জিহান অবিশ্বাস ভরা চোখে হ্যাঁ দিকে তাকালো। হ্যাঁ আফসোস মেশানো ভঙ্গিতে মাথা নাড়ল আর শেষ টুকরোটাও বাকি কাজের সঙ্গে ফেলে দিল। পারবে না তাই না? অন্তর কেঁপে ওঠে, তাই না? মনে হয় না যদি তুমি এমন কথা ভাবো তাহলে আকাশ ভেঙে পড়বে? হ্যাঁ ঘাড় ফিরিয়ে ভেজা চোখে বাইরে ঝমঝম বৃষ্টির দিকে তাকালো। আমারও তেমনই লাগে জিহান। আল্লাহ আসমান আর জমিনের সামনে
আমানত পেশ করেছিলেন, কিন্তু ওরা কেউ তো বহন করতে রাজি হয়নি, আর মানুষ এটা তুলে নিয়েছে। তোমার মা এক মানব জীবন, তোমার ওপর আমানত, তেমনি আমার দেওয়া প্রতিশ্রুতিতেও আমার কাছে আমানত। আমি জীবনে মাত্র একবার আল্লাহর সঙ্গে একটা অঙ্গীকার করেছি, কেউ আমাকে সেটা পূরণ করতে দেয় না কেন? আমার বিদ্যুৎ ঝলকে চারদিক আলোকিত হলো, কিন্তু তেমন কয়েক মুহূর্ত মাত্র। তারপর আবার চারদিকে ঘন অন্ধকার। কেউ আমাকে বলেছে হৃদয়কে আঘাত না করে, না ভেঙে নূর পাওয়া যায় না। আর আমি ভাবতাম নূর জিনিসটা কি? জানো নূর কি? অশ্রু যেন হ্যার গলায় ফাঁস বেঁধে ফেলেছে, শ্বাসরোধ করার মতো ফাঁস। নূর হলো কোরআন, আল্লাহর হুকুম, যাকে পুরোটাই গ্রহণ করতে হয়। এক অংশ গ্রহণ করে অন্য অংশকে অস্বীকার করা যায় না জিহান। আমি সবসময় ভাবতাম আল্লাহ কেন বলেন যদি কোরআন পাহাড়ের উপর নাজিল হতো তাহলে পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। আমি কখন এর মানে বুঝিনি, কিন্তু আজ বুঝেছি। চোখ থেকে উপচে পড়া তপ্ত অশ্রু হ্যাঁ ঠোঁট নেবে গড়িয়ে গিয়ে গলায়, তারপর বুকের দিকে নেমে যাচ্ছে। সে জানালার বাইরে তাকিয়ে দেখছে, আর জিহান তাকিয়ে দেখছে তাকে। জানো পাহাড় কেন ভেঙে যেত? কারণ সে কোরআনকে পুরোটাই ধারণ করত। আর যে মানুষ কোরআনকে পুরোপুরি নিজের হৃদয়ে ধারণ করে তাকে একবার ভাঙতেই হয়। সে জ্বলতে থাকা চোখ দুটো বন্ধ করলো। এখন চারদিকে কেবলই অন্ধকার। এক মুহূর্তে বিদ্যুৎ ঝলক এখন তার কাছে অর্থহীন। মানুষ আমাকে ছেড়েছে এই জন্য যে আমি আল্লাহকে ছাড়িনি। তো আমার সত্যি এমন মানুষের সাহচর্য প্রয়োজন নেই। হ্যাঁ, চোখ খুললো। জিহান ফিরে যাচ্ছে, যে মানুষটিকে জীবনের একটা বড় অংশ জুড়ে ভালোবেসে কাটিয়েছে। হ্যাঁ, ঘাড় ফিরিয়ে ধোঁয়াশে ছাপসে দৃষ্টিতে সেই মানুষটিকে শিবে উপরে যেতে দেখলো। সে উপরে চলে গেল, আর হ্যাঁ শুধু সেই দিকেই তাকিয়ে রইল। কয়েক মিনিট পর আবার জিহানকে নাকে দেখা গেল, তার ডাস্টি ব্যাগটা তার হাতে। একবার হায়ের দিকে না দেখে কিছু না বলে সে বাইরে বেরিয়ে গেল। হ্যাঁ, তাকে আটকায়নি, নাম ধরে একবার ডাকেও নি, ডাকতেই পারেনি। অশ্রু তার সব পথ বন্ধ করে রেখেছে। জিহান চলে যাচ্ছে, আসলে চলে যাওয়ার জন্যই তো সে এসেছিল। হ্যাঁ, ভেজে মুখ জানালার দিকে ঘুরিয়ে নিয়ে তীব্র বৃষ্টির ভেতর দিয়ে জিহানকে দ্রুত পায়ে লন পেরিয়ে যেতে দেখলো। মুষলধারে বৃষ্টি তাকে ভিজিয়ে দিচ্ছে, কিন্তু সে বৃষ্টি থেকে বাঁচতে মাথার ওপরে কিছুই দেয়নি। গেটের কাছে পৌঁছে সে এক মুহূর্ত দাঁড়ালো, আর ঘুরে তাকালো। হ্যাঁ, হৃদয় যেন ডুবে আবার ভেসে উঠল। গালে বেয়ে যাওয়া অশ্রু আবারও দ্রুত গড়াতে লাগলো। জিহান শেষবার ফিরে হ্যাঁ দিকে নয়, ওপরে তার মামের ঘরের জানালার দিকে তাকালো। চমকে উঠে হ্যাঁ বুঝলো ফুপু তো ওদিকে নেই এখন। পরের মুহূর্তে জিহান সামান্য ঘাড় ঘুরিয়ে তার ফুরকানদের বাড়ির মাঝের দরজার দিকে তাকালো। তার মাম্মি ওখানে আছেন, তার এখনো শুধু তার মাম্মির জন্যই চিন্তা। এরপর সে ঘুরে গেট খুলে বাইরে বেরিয়ে গেল। হ্যাঁ, ফিরে দাঁড়ালো। ঠিক তখনই মাছের দরজার আড়াল থেকে কিছু জন্য সরে গেল গোলাপি আর হলুদ ওড়নার আঁচল। ইরামের ওড়না, যা হ্যাঁ চেনে। নিশ্চয়ই ইরাম এদিকে এসেছিল আর সব শুনে ফেলেছে। সে বুক ভরে ক্লান্ত একটা দীর্ঘশ্বাস টেনে নিল। ইরাম কেন এদিকে এসেছিল তা হ্যাঁ জানে না। জিহান থেকে দেখেছে কিনা এটাও সে জানে না, কিন্তু এটা হ্যাঁ খুব ভালো করেই জানে যে ইরাম এখন গিয়ে সে সব আত্মীয় স্বজনদের মাঝে দাঁড়িয়ে এই ঘটনা আনন্দের সঙ্গে বর্ণনা করবে। কোরআন খানের আসরে নতুন রং জুড়ে যাবে। গসিপের জন্য একটা রসালো বিষয়। লাউঞ্চে আম্মি দরজা পুরোপুরি বন্ধ করে যাননি, তাই ইরাম কিছুই শোনেনি। এটা হ্যাঁ মোটেও ভাবতে পারলো না। কয়েক মিনিটের মধ্যেই পুরো পরিবার জানবে যে হ্যাঁ জিহানকে হারিয়েছে, আর হ্যাঁ পর্দার কারণে অসহ্য প্রলয়ে জিহান থেকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ ক্লান্ত ভঙ্গিতে আবার সোফায় এসে বসে পড়ল। জানালার পাশে সবুজ বোতলের ভাঙা কাজ এখনো ছড়িয়েছে। এগুলো তোরা শক্তি নেই তার। আসলে এখন তার মধ্যে আর কোনো কিছু করারই শক্তি নেই। এটা ইরামই ছিল, আর সে ঠিক তাই করেছে যা হ্যাঁ ভেবেছিল। ফাতেমা ফিরে এলেন ভীষণ ক্ষুদ্র মুখে। তিনি সাবিন ফুপুর কথা শুনতেই চাইলেন না। ফুপু বারবার বললেন, ভাবি জিহান এই জন্য যায়নি, সে আমাকে সকালেই বলে দিয়েছিল আজ চলে যাবে, আর এমনি তো আজ যেতেই হতো। ফুপুর ইরামের উপরও অভিযোগ আছে, তাই তিনি হালকা ধমক দিয়ে ওকে ভুল কথা বলতে মানা করলেন। কিন্তু ফাতেমার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে তিনি এসব বিশ্বাস করছেন না। ফাতেমার কাছে যদি কেউ দোষী হয় তবে সেটা হায়া, যে নিজের জেদের পিছনে সবকিছু হারিয়ে ফেলেছে। যেদিন তারা তাকে অপহৃত করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন সেদিন হ্যাঁ কেঁদেছিল, কিন্তু যখন জিহান চলে গেল তখন সে তার অস্ত্র মুছে ফেলত। খন্দকের যুদ্ধে শুধু বন কুরাইজাই থাকে না, ওখানে থাকে শীতের তীব্রতা, সেই ঠান্ডা আর রুক্ষতা, যে মানুষের আচরণও চলে আসে। সম্পর্কগুলো শীতল হয়ে যায়, দূরত্ব জমে, আর তার সঙ্গে ক্ষুধার কষ্ট, অর্থনৈতিক চাপ আর দুশ্চিন্তাও থাকে। এখন হ্যাঁ পরও না করি আমি সব কথা শুনে এবং চুপচাপ এড়িয়ে চলে গেল।